আমার জীবনে লাইফে শুরু হয় ২০১০ থেকে। ২০১০ সালে যখন আমি বিবিএ কমপ্লিটের পথে, তখন বিভিন্ন বাবা বিভিন্ন প্রপোজাল দেখতেছে। দেখতে, দেখতে হঠাৎ একজনের প্রপোজাল আসে এবং তারা মানে যেদিন আসে সেই দিনই এনগেজমেন্ট করে চলে যায়। যে না আমরা খুব পছন্দ হয়েছে, আমরা বিয়ে করব। তো আমি সেদিন তাদের বলি যে ঠিক আছে আমি বিয়ে করব এক শর্তে, আমাকে যে লেখাপড়া কমপ্লিট করাতে হবে এবং আমাকে জব করতে দিতে হবে। তারা তখন সেদিন বলে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা করব। যাক বিয়ে হওয়ার পরে আমাকে আর পড়ালেখা করতে তারা দিবে না। পড়ালেখা করতে দিবে না এবং জবও করতে দিবে না। যেহেতু আমি বিবিএ কমপ্লিট করেছি, এমবিএ তারা ভর্তিও করছে না এবং করতে দেবে না। এট লাস্ট এটা নিয়ে আমাদের মধ্যে অনেক তিক্ততা শুরু হয়। তিক্ততা যেটা দেখা যায় যে আমি নিজে একটা পোশাক চাইলে আমার অপেক্ষা করতে হতো যে কখন আমার হাজবেন্ড এনে দিবে, বা দেখা গেছে যে আমার শ্বশুরের কাছে চাইতে হতো যে হ্যাঁ আমার একটা কিছু লাগবে, আমি একটা গেস্ট আসছে তাকে কিছু আপ্যায়ন করব, আমার শ্বশুরকে বলতে হতো যে আমাকে কিছু টাকা দেন বা আমাকে এই জিনিসটা এনে দেন, বা আমি আমার ফ্যামিলিকে কোনো গিফট দিব, আমাকে এই জিনিসটা দেন। তো এরকম অনেক সময় দেখা গেছে যে কথা শুনতে হয়েছে, তোমার এত এত লাগে কেন, বা এত টাকা, এত এত আত্মীয়তা রক্ষা করা যায় না, বা এত এইগুলো আমাদের চলে না, বা অনেক কথাই শুনতে হয়েছে। তো একদিন আমার বেশি খারাপ লেগেছে যখন আমি ঢাকায়, আমার বিয়ে হয় রাজশাহীতে। তো আমি ওখান থেকে ঢাকায় আসি। ঢাকায় আসলে পরে আমাকে আমার হাজবেন্ড ১৫০০ টাকা দেয়। আমি ওটা দিয়ে একটা স্বর্ণের লকেট কিনি আচ্ছা। ২০১০-এর দিকে, শেষের দিকে। তো সেটা আমি যখন বাড়ি যেয়ে দেখাই তাদের, সবাই আমাকে অনেক কথা শোনায়। ইভেন আমার হাজবেন্ড বলে টাকা পাইলে মেয়ে মানুষের হাতে টাকা থাকে না। আচ্ছা। যেটা আমার ইগোতে এত বেশি লাগে। এবং যাই হোক আমাকে তো আমার সেদিন মনে হয় যে না আমি চুপ করে থাকলে হবে না, আমাকে কিছু করতে হবে। আমার পড়ালেখাটা কমপ্লিট করতে হবে এবং আমাকে চাকরিতেও ফিরে আসতে হবে। তো যাই হোক পরে আমি তাকে বুঝালাম, অনেক বোঝানোর পরে না সে এক কথা যে আমি তোমাকে পড়ালেখা মানে তুমি পড়ালেখা করলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে এবং আমার সাথে সংসার করবে না, এটা তাদের ধারণা। আর মেয়ে মানুষ সংসার করো এটা অনেক ভালো, তোমার চাকরি লাগবে না। তো যাই হোক যেহেতু আমি সংসার করব না, আমি চাকরি করব, মানে সংসারটা করব পাশাপাশি। আমার কথা হচ্ছে আমি সংসার করব না এমন না, সংসার করব কিন্তু আমি চাকরিটা করব, আমি স্বাবলম্বী হতে চাচ্ছি। ওকে। দেন পরে তারা দিবে না আমাকে। ইভেন আমি এমবিএ তে জোর করেই ভর্তি হলাম, কিন্তু আমাকে পরীক্ষা দিতে দিচ্ছিল না। ট্রাম্প পরীক্ষাগুলো আমাকে ফাইনালে যে আমাকে তারা অ্যাটাক করতেছিল বিভিন্ন ভাবে। যাই হোক পরে লাস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষায় তারা আমাকে আটকে দিল। আমার অ্যাডমিট এবং আমার কাপড় চোপড় সব রেখে তার বাসা থেকে আমাকে বললো যে যে তুমি অসুস্থ, তুমি মামার বাসায় যে একদিন থেকে রেস্ট নিয়ে আসো, পরে তুমি আসবে। তো আমি বুঝতে পারিনি যে ওইটা ওদের একটা চ্যাপ ছিল যে আমাকে পরীক্ষা দিতে না দেওয়ার। তো আমি মামা বাসায় যে আমার ব্যাগ খুলে দেখি আমার পড়ার যে মানে কাগজপত্র ছিল এবং অ্যাডমিট কার্ড ছিল তা আমার ব্যাগে নেই। পরে আমি তাদের কাছে আসি, তারা বলে যে না তোমাকে কিছু দেয়া হবে না, তুমি চলে যাও, আব্বা বাসায় আসুক, মানে আমার শ্বশুর বাসায় আসলে পরে এগুলি সমাধান হবে। তো আমি আর ওদের সাথে কথা না বাড়িয়ে আমি রাজশাহীতে চলে যাই এবং আমি পরীক্ষা দেই। পরীক্ষা দিয়ে আমি ঢাকায় ব্যাক করে আমি ডিসিশন নেই আমি আর ওই সংসারে ফিরবো না। যে সংসারের কোনো কিছুই আমার না, আমি সেই সংসারে ফিরবো না। পরে আমি তাদের বলি এবং তারাও রাজি থাকে। পরে আমরা মানে দুই পরিবার মিলে আমরা মিউচুয়াল ডিভোর্স দেই। দিয়ে আমি এমবিএ কমপ্লিট করি। এমবিএ কমপ্লিট করে আমি ব্যাংকে চাকরিতে জয়েন করি। এরপরে ২ বছর পরে আর কি, এই ডিভোর্সের ঠিক ২ বছর পরে একজন ঘটক একটা প্রপোজাল নিয়ে আসে। সেই ছেলেটা এত বেশি আমার জন্য পাগল হয়ে যায় যে আমাকে ফোনে বিরক্ত করতে থাকে। আমার অ্যাবসেন্সে আমার অফিসে, আমার কর্পোরেট ব্রাঞ্চে, হেড অফিস, প্রত্যেকটা জায়গায় আমার অ্যাবসেন্সে যায় এবং আমাকে এত বেশি ফোনে করতে থাকে যে সে আমাকে বলে যে দেখেন আমি আপনাকে ভালোবেসে আসতেছি বিয়ে করতে, আমি তো আপনার সব জানি, জেনে বুঝে শুনে আসতেছি, সো আপনি আমাকে কেন ডিনাই করছেন? আমি গরিব বলে? কারণ সে ভূমিহীন কৃষকের ছেলে, আমি গরিব বলে আমাকে ডিনাই করতেছেন? আমি বলতে মানে আমি আর কিছু বলতেও পারতেছি না, কি বলবো এই বিষয়টা। তো আমি বললাম দেখেন আসলে আমার এই বিয়ে নিয়ে একটা ফোবিয়া আছে আমার, আসলে যেহেতু আমি প্রিভিয়াস একটা ধাক্কা খেয়েছি, আমি চাচ্ছি আমার ক্যারিয়ারটা আগে ডেভেলপ করতে। বলে আপনি সমস্যা কি, আমি তো আপনার চাকরি আপনার সবকিছু দেখেই বিয়ে করতেছি, সো আপনার তো কোনো প্রবলেম হবে না, আমি আপনার লাইফে প্রবলেম করব না, বরং আমি আপনার মানে পাশে থেকে সহযোদ্ধা হতে চাই। তো
তো সে এটাও বললো যে আমি বললাম যে আমার ফ্যামিলি বললো যে তুমি খোঁজ নিয়ে আসো বাবা, তুমি ভালো মতো খোঁজ নিয়ে আসো, আমার মেয়ে খারাপ, আমরা ফ্যামিলিটা খুব খারাপ, তাই আমাদের প্রিভিয়াস ঘরে হয় নাই, এখন তুমি জেনে বুঝে কি আসবে? বলে যে সে তখন বললো যে আমি একটা কথা বলবো, আপনারা কেউ খারাপ ভাবে নিবেন না, এবং আমাকেও বললো যে আপনিও খারাপ ভাবে বিষয়টা নিন না, কিন্তু কথা দেন, কথাটা জানার পর বিয়েটা ভেঙে দিবেন না। আমি কথা দিলাম। বলেন, বলে আপনার যে প্রিভিয়াস হাজবেন্ড সে আমার ফ্রেন্ড, আপনি যেই রুমে তার সাথে স্টে করেছেন সেই রুমে আমি তার থেকে অনেক বছর পড়াশোনা করেছি। তো সব শোনার পরে মানে আমার ফ্যামিলি বললো যে দেখো এই ছেলেটা তোমার মনে হয় না তোমাকে হ্যাপি করার জন্য আসতেছে, এর কোনো উদ্দেশ্য আছে। আমার ফ্যামিলি, আমার বাবা মা বললো, তো আমি বললাম না, ছেলেটা ভালোবেসে আসতেছে, ঠিক আছে আসো। তো সে যখন আসছে তখন খুব ভালো জব করতো না, চলতো মোটামুটি একটা জব করতো। আমার একটা বিশ্বাস ছিল যে আসলে টাকা পয়সাটা তো আমিও ইনকাম করি, দুজন মিলে চললে ইনশাল্লাহ বাকিটা পথ সুন্দরভাবে চলতে পারবো। আর আমার একটা বিশ্বাস সবসময় নিজের প্রতি ছিল যে ও না পারুক আমি পারবো, আমি ওর টাকার উপর ডিপেন্ড করব না, বা ও একটা আমাকে গাড়ি কিনে দিবে, একটা বাড়ি কিনে দিবে, আমি ওটা না, বরং আমি কিনবো, আমি নিজের যোগ্যতায় নিজে কিনবো, কারণ আমি একটা ব্যাংকে জব করি, আমি এস্টাবলিশড, আমি ওর উপর ডিপেন্ড না। যাই হোক, পরে বিয়ে হলো। বিয়ে হওয়ার মানে মানে বিয়ে ঠিক হওয়ার পর থেকে তার কিছু বিষয় আমার খুব খারাপ লাগতে থাকে। প্রথম বিষয় হচ্ছে মানে বিয়ের যখন ঠিক হয়ে আসলো দুই ফ্যামিলি থেকে, সে বিয়ে ঠিক হওয়ার দিন সে বলতেছে, আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে দেখেন আমি 2 লাখ টাকা কাবিন দিতে চাচ্ছি, আপনার ফ্যামিলি সেটা রাজি হচ্ছে না, আপনি প্লিজ একটু বোঝান। আমি মানে বোকা, মানে আমি আসলে বাবা মার আসলে কথার মূল্য দেই নাই। তো আমি সেদিন বাবা মাকে বললাম যে 2 লাখ টাকা কাবিন দিচ্ছে, 2 লাখ টাকা নাও, অসুবিধা নাই, সংসার করলে 20 লাখ টাকায়ও করতে পারে, আবার সংসার না করলে 20 লাখ টাকা থাকলেও করবে না, এরকম। তো নাও। আমার বাবা মা বললো এটা তুমি পরে বুঝবা মা, আজকে বুঝতেছো না, এখানে আমরা আসছি তো যখন বিয়েটা ঠিক করতে, তখন এই ছেলেটার চাওয়া পাওয়া সবকিছু আমরা বুঝতেছি, কিন্তু তুমি এটা বুঝবা না। আজকে আমার সে কথাটা মনে পড়ে যে এই কথাগুলো সত্যি, আসলে আমরা বুঝি না মানে ওই মুহূর্তে, কারণ আমরা বাংলাদেশের কালচারে আমরা কিন্তু মেয়েরা যেতে পারি না, গার্ডিয়ানরা বসে দুই পক্ষের, ছেলে ছেলে যেটা বলে সেটাই হয়। যাই হোক, দেন বিয়ে ঠিক হওয়ার পর ছেলে বলতেছে আমার পকেটে টাকা নাই, আমাকে লোন করতে হবে, তো অফিস থেকে লোন করতে হবে। কত টাকা লোন করবেন? বলতেছে যে আপনি কত করতে বলেন। আমি বলি ন্যূনতম অল্প কিছু করেন, কারণ লোন করলে তো আমাদেরই শোধ করতে হবে, সংসারের লাইবিলিটিসটা তো আমাদেরই আসবে। এটা বলার পর সে বলে আমি 40,000 টাকা লোন করব, আপনি 30,000 টাকার মধ্যে শপিং শেষ করবেন, আর 10,000 টাকা এই আমি আদার্স পারপাস আর কিছু আছে সেগুলি দিয়ে আমি এইদিকে আমি অন্য আদার্স খরচ ম্যানেজ করব। তো আমি বললাম ওকে ফাইন, ঠিক আছে, কারণ সংসার তো আফটার অল দুজনের। তখনও আপনাদের মধ্যে কি আপনি আপনি করেই কথা হচ্ছে? হ্যাঁ, আপনি আপনি করেই কথা হচ্ছে, আপনি আপনি করেই কথাটা চলে। তো পরে যাই হোক, এভাবে চলতেই থাকে, চলতে পরে আমি সেও শপিং করে দেয়, আমিও শপিং, মানে আমরা নিজেরাই শপিং করি, সাথে আমাদের গার্ডিয়ান থাকে, আমার বাবা মা থাকে। তো যাই হোক, বিয়ে হলো। বিয়ের পরে আমি যেটা মানে হ্যাঁ, তার আগে বলি, বিয়ের আগে মানে সে আমার ফ্যামিলি বলতেছে যে একদিনের জন্য হলেও তোমরা উঠাই নিয়ে যাও, কিন্তু সে একটা দিনের জন্য সে আমাকে উঠাই নিতে পারবে না। আমার খারাপ লাগছে, কারণ সে বলতেছে আমার ভাবি ভালো না, আমার ভাই ভালো না, এরা মানে অনেক ভাবির বদনাম, ভাইয়ের বদনাম, যে জিনিসটা আমার কাছে পরে ক্লিয়ার হয় আসলে, মানে আমরা পরেই বলবো সেইগুলি পরেই আসি আমরা স্টেপ বাই স্টেপ। যাই হোক, বললো যে আপনি কখনো আমার ভাবির কথা শুনলেন না, ভাবি এরকম আমাদের অনেক যন্ত্রণা দিছে, আমার মা কখনো ভাবির কাছ থেকে ভালোবাসা পায় নাই, আপনার কাছে জানে আমার বাবা মা একটু ভালোবাসা পায়, আর কিছু চাই না, আমার কোনো কিছুর দরকার নেই। ওভার ফোনে এগুলি আমার সাথে রেগুলার কথা হচ্ছে। আচ্ছা, আমাদের কিছু প্রশ্ন আছে এক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই লোকটা যে বিয়ে করতে আসলেন, আপনারা এর আগে একটা বিয়ে হয়েছে এটা জেনেও, তো এই ব্যাপারে আপনার কাছ থেকে তার কি কোনো প্রশ্ন ছিল কিনা, যে লাইক ওনার কি আগে কোনো পাস্ট ছিল কিনা, এই ব্যাপারে কি আপনি? হ্যাঁ, আমি প্রশ্ন করেছি এবং আমার ফ্যামিলিগত ভাবেও খোঁজ নিয়েছি, কারণ আমাদের গ্রামে যেহেতু পাশাপাশি গ্রাম, দেশের বাড়ি পাশাপাশি এলাকায়, সো মানে সবাই বলছে এই ছেলেটা বেশি মানে ইন্টার পাস করার পর থেকে ঢাকায় থাকে, যার ফলে ঢাকায় থেকে পড়াশোনা করে, খুব নিডি এবং নিডি ফ্যামিলির গরিব, কিন্তু কখনো আমরা খারাপ কিছু দেখিনি। ওকে,
এটা বলছে যে আমরা দেখিনি, কারণ গ্রামে সে ওইভাবে থাকে না। ওরা আচ্ছা। কেউ আসে বছরে বা 6 মাসে একবার এসে বেরিয়ে চলে যায়। সো সেই দিক থেকে তারা তাদের ক্যারেক্টার সার্টিফিকেট খুব সুন্দর একটা ভালো সার্টিফিকেট দিয়ে দেয়। আচ্ছা, এটা হচ্ছে তার আপনার ওই গ্রাম থেকে আপনি পেয়েছেন হ্যাঁ, যে, গ্রাম থেকে। আর তার ফ্যামিলির সাথে মানে নর্মালি একটা ছেলের ফ্যামিলি থেকে তারা জেনে শুনে একটা মেয়েকে যার আগে একবার বিয়ে হয়েছে এই ব্যাপারটা নিয়ে কি আপনার ফ্যামিলি তাদের সাথে কথা বলেছিল ওই ফ্যামিলির সাথে? হ্যাঁ, তারা কি বলেছে। ধরনের রেসপন্স করেছে? তারা বলেছে যে আসলে বিয়েটা তো করবে আমার ছেলে, আমার আচ্ছা। ছেলে যা বলবে সেটাই। তার ফ্যামিলিতে কে কে আছে? তার ফ্যামিলিতে তখন ছিল তার মা, বাবা, ভাই, বোন সবাই মূলত ছিল। গার্ডিয়ান হিসেবে কাদের সাথে কথা হয়েছে? গার্ডিয়ান হিসেবে তার বড় ভাই আসে, তার মা আসে। তারাই বলেছে এই হ্যাঁ, কথাগুলো? তারাই বলেছে আচ্ছা। যে দেখেন আমার ছেলে বা আমার ভাই যেটা ইয়া করবে, কারণ আমরা তো জেনে বুঝে আসছি। তার মানে এটা কি আপনি বলছেন যে ওই সময় আপনার কাছে মনে হচ্ছে যে তারা নিড থেকে লাইক নিডি বলছেন যে মানে বিয়েটা কি আসলে বিয়ের জন্য না তার প্রয়োজনের তাগিদে করেছে? মানে ওই সময় আপনার মনে কি আসলে বিষয়টা হয়নি? ওই সময় আসলে আবেগটাও কিছুটা কাজ তার করেছে মানে যে কি আপনি তাকে ভালোবাসাটা। ভালোবেসেছিলেন? হ্যাঁ, অবশ্যই ভালো তো না বাসলে মানে যখন একটা ছেলে যখন মানে একটা মেয়েকে এসএমএস দেয় যে ঘুমিয়ে থাকো গো সজনী ফুলেরও বিছানায়, আচ্ছা, তখন একটু হলেও তো মনে দোলা লাগে। ওকে। সো আমার কথা হচ্ছে যে এই সম্পর্কটা বিয়ের আগের জায়গা থেকে একটু আসে, আমরা তো এরপরে যাবো, এই তো আমাদের হাতে সময় আছে। একটু শুনি যে ওই সময়টার কথা, মানে কতদিনের, মানে আপনার প্রথম ডিভোর্সটা হওয়ার কতদিন 2 পর? বছর 2 বছর পরে? 2 বছর পরে। আচ্ছা, এই 2 বছর পরে এই ভদ্রলোকের সাথে আপনার কতদিনের কমিউনিকেশনের মধ্যে আপনার ভালোবাসাটা হলো? আসলে এর সাথে একে নিয়ে আসে ঘটক। আচ্ছা, আমরা বাড়ি যাই ঈদ করতে, তখন ঘটক এই প্রপোজালটা নিয়ে আসে। নিয়ে আসার পর সে সেখানে আমার কার্ড নেয়, তার কার্ড আমাকে দেয়, আচ্ছা, বাট আমি তার ফোন রিসিভ করি না। ওকে, সে বিভিন্ন সময় আমাকে ট্রাই করে ইয়ে করে, তো বাইরে যাওয়ারও প্রপোজাল দেয়। তখন আমি বলি যে দেখেন, আপনার যদি আমাকে বিয়ে করার জন্য এত ইচ্ছুক হন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন। আচ্ছা, আপনার ফ্যামিলিকে নিয়ে আসেন, আমার ফ্যামিলির সাথে কথা বলেন, আচ্ছা। আমি আপনার সাথে এইভাবে যোগাযোগ রাখবো না। ওকে, তো তখন সে কিছুদিন গেলে হ্যাঁ। তখন সে আস্তে আস্তে এসএমএস দিতে থাকে। যখন আচ্ছা। দেখলো যে আমাকে ফোনে সে পারতেছে না, তখন সে আমাকে ফার্স্ট এসএমএস দেয়, কানটা খুব ঝালাপালা হয়ে গেল শব্দে। আচ্ছা, মানে সেদিন কোন একটা ইয়া ছিল যার ফলে খুব মাইকিং সাউন্ড হচ্ছিল। ওকে। তো এরকম টুকটাক এসএমএস দিতে দিতে কিন্তু আপনার প্রথম তার প্রতি ভালোবাসাটা কতদিন পরে বা কখন এসে ফিল করলেন যে না, যেহেতু আপনার ফ্যামিলিও আপনাকে না করছিল, আপনি বলছিলেন আপনার কথা প্রসঙ্গে, কখন গিয়ে আপনি রিয়েলাইজ করলেন যে আপনি তাকে আসলে মানে চাচ্ছেন আপনার লাইফে? বা কতদিন পরে আপনার এই ঘটনাগুলোর? এইগুলোর প্রায় আমাদের সব মিলে দেখাশোনা, যখন দেখাশোনা হয়ে গেল, মানে দুই ফ্যামিলিগত ভাবে দেখাশোনা হলো, তারপরে আমি মানে প্রায় তাও 3 সপ্তাহ, খুব বেশি না, 3-4 সপ্তাহের মতো। মানে তার সাথে দেখাশোনা হওয়ার পরে? তার সাথে মানে হ্যাঁ, তার সাথে সে ফ্যামিলিগত ভাবে যখন দেখাশোনা করতে তো আসে। আপনার ফ্যামিলি আপনাকে প্রথমে যে না করছিলেন বলে, ওটা কি ওই তার ফ্যামিলির সাথে দেখা হওয়ার আগেই না করেছিলেন না, আপনাকে? দেখা হওয়ার পরে। পরে না করেছেন? পরে। কিন্তু ততদিনে আপনি আসলে তাকে কিছুটা হলেও ভালোবেসে ফেলেছেন? একটু একটু মনে তো জায়গা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আবার ব্যাক করব ওই জায়গাটায়। তো তারপরে কি হলো, আপনাকে তার ভাই ভাবি সম্পর্কে বলছিলেন? সব সময় মানে বিয়ের আগেই বলতো নেগেটিভ, এবং যাই হোক, তো বিয়েটা করলাম। বিয়ে করার পরে ফার্স্ট নাইট ভাবি তাকে রাত 1টা থেকে 2টা আনুমানিক এরকম টাইমে একটা ফোন দিল। দেওয়ার পরে জিনিসটা, হ্যাঁ, আমরা সবাই স্বাভাবিক দৃষ্টিতে আমরা ভাববো যে এটা ভাবি ফোন দিয়েছে দুষ্টুমি করার জন্য, যেটা ন্যাচারালি আমরা Right. সবাই ভেবে থাকি। তো পরে আমি সেদিন সেটা ভেবে নিলাম, এবং আমাকে সে বোঝালো যে দেখেন, ভাবির এই ফোনটাতে কিছু মনে করো না, কারণ তুমি এই জিনিসটা যদি মনে করো, কারণ তোমাকে তো আমি ভাবি সম্বন্ধে সব বলছি, ভাবি চাই আমাদের মধ্যে দ্বন্দ্ব বাধক, আচ্ছা, এরকম একটা বিষয়, এই জন্য সে ফোনটা দিয়েছে। তো যাই হোক, তুমি কিছু মনে করো না, আমিও এটাকে সিলি বিষয় ভাবে ফেলে দিয়েছি। ওকে, যাক, পরের দিন কি হলো, পরের দিন দেখি সে আমার প্রিভিয়াস যে হাজবেন্ড, সে তাকে ফোন দিয়েছে এবং সে তার কথা শুনছে, কোনো উত্তর দিচ্ছে না। এটা আপনি কি করে খেয়াল করলেন যে আপনাকে কি সে বলেছে? হ্যাঁ, সে বলেছে। আমি বললাম কে ফোন দিয়েছে, বলে যে ও ফোন দিছে। আচ্ছা, আপনি আমাকে এইটুকু বলেন তো, এই যে জেনে শুনেও মানে আপনার কি একবার মনে হলো না যে ওর ফ্রেন্ড, আমি ওকে বিয়ে করছি, এই ব্যাপারটা কি আপনার ভেতরে তখন কাজ করে? আমার ভেতরে আসলে কি, আমার ভেতরে একবার কাজ করলেও তারপর আমি যে তাকে কথা দিয়েছি, ইসলামিক দৃষ্টিতে আমি চিন্তা করলাম, একটা মানুষকে কথা দিয়েছি, আর সে আমাকে সবচেয়ে বড় ব্ল্যাকমেল যেটা করতো, যে আমি গরিব, আমি গরিব মানুষ দেখে আমাকে ফেলে দিয়েন না, অবজ্ঞা আচ্ছা। করেন না, আপনার গরিব, আমি গরিব বিধায় মনে হয় আপনি আমাকে একসেপ্ট করতেছেন। ওকে, যে জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগতো, যে মানুষ তো এক তার মানে মানুষের। আপনার এক্স হাজবেন্ড
আপনার প্রেজেন্ট হাজবেন্ডকে ফোন দিলেন এবং হ্যাঁ সেটা আপনি তার কাছ থেকে শুনলেন, হ্যাঁ তখন তার কি কাছে। হলো? তারপর আমি ফোনটা কেড়ে নিলাম, কেড়ে নিয়ে আমি ফোনটা আব্বার কাছে দিলাম, যে কারণ আমি তো মানে সেপারেশন গিয়েছি মিউচুয়ালি, আমি তো কোনো তখন আব্বা তাকে ফোন দিয়ে বললো যে তুমি কেন ফোন দিচ্ছ, তাকে একটু কিছু ঝাড়িয়েও দিল, দেওয়ার পরে আব্বা সরাসরি কমিশনারকে ফোন দিল, বললো যে ছেলেটাকে না করো এভাবে, কারণ তারও একটা সম্মান আছে আমারও একটা সম্মান আছে, বরং মেয়েটার বিয়ে হয়ে গেছে যখন, তখন আর সে ঝামেলা না করে। হুম এই জন্য ব্যাস, এরপর আর আমি তাকে আমার চোখে দেখি নাই কখনো ফোন দিতে। যাই হোক, এভাবে যাওয়ার পরে কয়েকদিন ও হ্যাঁ, সেই দিন আব্বা আবার 50,000 টাকা তার হাতে দিল, দিয়ে বলতেছে আমাদের দুজনকে যে তোমরা দুজন যে যেহেতু আমার সাথে থাকতেছো, কিছু ফার্নিচার কিনে নিয়ে আসো, খাট আছে, তোমরা তোমাদের পছন্দ মতো কাপড় চোপড় রাখার জন্য কিছু কিনে নিয়ে আসো। পরবর্তীতে আমরা দুজন গেলাম, যে একটা স্টিলের আলমারি, একটা শোকেস আর একটা ওয়ার্ড্রোব, 3টা জিনিস কিনে নিয়ে আমরা আসলাম। ওকে আসার পরে পরের দিন আমি বলতেছি যে দেখো, মানে শ্বশুর বাড়ি না গেলে বা কোথাও না গেলে কেমন হয় বিষয়টা, তো চলো ভাইয়ার বাসায় যাব, ওকে হোক খারাপ আমি দেখবো কতটুকু খারাপ। হুম আমি গেলাম, জোর করে তাকে নিয়ে গেলাম, তো সে বললো যে চলো মাও আছে, ঠিক আছে যাই। যাওয়ার পরে ওখানে যে দেখলাম যে ঠিক আছে, তারা যেভাবে থাকে, এটা এক একজন মানুষের পার্সোনাল বিষয়, সেটা নিয়ে আমার বলার কিছু নাই। আজকে আমি এখানে আছি, আমি আজকে এখান থেকে নাও থাকতে পারি, সো এটা গড গিফটেড একটা বিষয়। রাইট পরে আমি ওখানে ওদের সাথে ভালো ব্যবহার করে চলে আসলাম। আর বাসায় আসার পরে সে আমাকে বলতেছে যে আব্বা মাত্র 50,000 টাকা ফার্নিচার কেনার জন্য দিছে, যেটা নিয়ে ভাবি খুব ভাইয়ের সামনে আমাকে ইনসাল্ট করছে। আচ্ছা মানে এটা তার একটা টেকনিক, আসলে ভাই ওটা ইনসাল্ট না, এটা তার টেকনিক, তার মনোপুত হয় নাই। আচ্ছা আসলে গেল, তখন আমি বললাম যে এটা বললো না যে আমরা তো একসাথেই আছি এখনো, আমরা কি এত টাকার ফার্নিচার কেন এখন দিব, হুম যখন সময় হবে, যখন আমরা আলাদা বাসা নিব তখন অবশ্যই আমার বাবা দিবে। এটা একটা গেল। যাওয়ার পরে এর আরো কিছুদিন গেল, যে 1 সপ্তাহ, মানে এক সপ্তাহ যাওয়ার আগে আমাকে বলতেছে, 5 থেকে 6 দিন যাওয়ার পরে বলতেছে যে শোনো, একটা কথা বলি, কিছু মনে করো না, আমার অমুক অমুক কলিগের, আর আমি নামটা মেনশন করছি না, ও নাম বলেই বলছে, তো বলতেছে যে অমুক কলিগের শ্বশুর হানিমুনে যাওয়ার জন্য এত টাকা তার মেয়েকে দিয়েছে, আচ্ছা আর তুমিও তো তোমার বাবা মার একমাত্র মেয়ে, সো তুমি কি সেটা ডিজার্ভ করো না? তখন আমি বললাম যে দেখো, কিছু মনে করো না, আমি বাবা মার একমাত্র সন্তান হলে বাবা কিন্তু আমার পিছনে অনেক শ্রম দিয়েছে, আমাকে লেখাপড়া শিখিয়েছে, আমাকে চাকরি পাইতে সাহায্য করেছে, আমাকে সব দিয়েছে, তাহলে এখন কেন আবারও, প্লিজ এই বিষয় নিয়ে, এটা আমাদের, দেখো তোমার পোশাক আশাক থেকে শুরু করে, তোমাকে ফার্নিচার থেকে শুরু করে, প্রোগ্রাম অনুষ্ঠান করা থেকে শুরু করে সবই করছে, এখন প্লিজ আর তুমি করো না। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, আমি টাকা জমি নেক্সট মান্থ দেখি, পরে আমরাই যাব। অথচ এর মধ্যে সে কিন্তু তার বাড়িতে একবারও নেওয়ার চিন্তাও করতেছে না, বা বলতেছে না চলো, বরং আমরাই মানে বলতেছি যে চলো যাই, বলেন আমার বাড়িতে যাওয়ার মতো পরিবেশ নেই, যাব না। যাই হোক, এগুলি সবই গেল। যাওয়ার পরে আমরা দুজনে অফিস শুরু করলাম। অফিস থেকে 2 দিন অফিস করার পরে ফিরে এসে আমাকে বলতেছে যে মন খারাপ, কি ব্যাপার, কি বিষয় তোমার মন খারাপ? সে বলতেছে যে যাই হোক, আমার চাকরিটা নিয়ে একটু প্রবলেম, তো তুমি আমি বললাম কেন প্রবলেম, কি হয়েছে? বলে যে লোনটা মনে হয় এটা স্যার ভালো চোখে নিচ্ছে না, আমি তো লোন করছিলাম, তো যাই হোক, আমি বাবাও বলছে, ভাইয়াকেও জানাইছি, তো আমি 40,000 টাকা ভাবি বলছে, ভাবির বাবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসছে, সেখান থেকে 30,000 টাকা আমাকে দিতে চাচ্ছে, এটা দিয়ে আপাতত আমি লোনটা শোধ করে দিই, এটা বলতেছে। তখন আমার বিষয়টা ইগোতে লাগলো, মানে এটা আসলে ওর টেকনিক, যে ও ভাবির কথা বলতেছে, আমি যাতে এটা আমি করি এই কাজটা। আমি বললাম কেন, ভাবি যদি টাকা দেয়ারই থাকতো, ভাই যদি টাকা দেয়ার থাকতো, তাহলে বিয়ের আগে 40,000 টাকা তোমার কেন লোন করা লাগলো? এই সামান্য পরিমাণ টাকা কি তারা এতদিন তারা দিয়ে আসলো, আর এখন দিতে পারলো না? পরে আমি নিজের, মানে আমাদের গিফটের কিছু টাকা ছিল, সব মিলে আমারও কাছে কিছু টাকা ছিল, আমি 20,000 টাকা তার হাতে তুলে দিয়ে বললাম কি, এটা নিয়ে যাও, কালকে এটা দিয়ে দাও, আর বাকি টাকা আমি ম্যানেজ করার চেষ্টা করতেছি, দেখি আমি কোনোভাবে আমি ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা পরে তাকে দিলাম, দেওয়ার পরে এভাবে মানে দুজনের স্যালারি থেকে পরে লোনটা শোধ করলাম। শোধ করার মানে শেষের দিকে শেষ মাসে এসে বলতেছে যে কিছু মনে করো না, আমি একটা কথা বলবো, তুমি তো আমাকে বকা দিবে। আমি বলি কি বকা দিব বলো? বলতেছে যে আমার লোনটা তো আমি অফিসে আগে আরো 20,000 টাকা লোন ছিল, সেটা সব মিলে আমার প্রায় 60,000 টাকা, তো এই 20,000 আরো 20,000 টাকা লোনে দিতে হবে।
তার মানে আমাদের আরো 1 মাসের স্যালারি ও লোনের পারপাস খরচ করতে হবে। হুম। এদিকে আমরা বাসাও নিতে পারতেছি না, কিছু করতে হচ্ছে না, বাবার বাসায় থাকতে হচ্ছে বাধ্য। তো তারপরে কি হলো? যাই হোক, তারপরে আমি ডিসেম্বরে আমার বাবাকে বললাম যে চলো আমরা সবাই মিলে, যেহেতু পাশে একই গ্রামে, পাশাপাশি গ্রাম, সো আমরা সবাই মিলে গ্রামে গেলাম, জামাইকেও দেখাবো, প্লাস হচ্ছে আমিও শ্বশুর বাড়িটা ঘুরে দেখে আসবো। তো আমার হাজবেন্ড বললো যে আমার আত্মীয়তা করার মতো কোনো টাকা পয়সা আমার হাতে নাই, কারণ আসলে তার হাতে নাই, কারণ সেই টাকাগুলো লোন দিয়ে বা সব মিলে তার সংসার খরচেও কিছু দিতে হয়, সব মিলে সংসার খরচ বলতে তার বাবা মার খরচ সব মিলাই তার কাছে নাই। তো পরে আমি কি করলাম, আমি নিজে স্যালারির টাকা তুলে আমি আত্মীয়তা রক্ষার জন্য কিছু টাকা দিয়ে গিফট কিনলাম আমার ফ্যামিলির জন্য, কারণ যেহেতু তারা আমার ফার্স্ট আমার শ্বশুর বাড়ি যাবে, সো কিছু গিফট কিনলাম। এবং তারা আমি একটা স্বর্ণের আংটিও কিনলাম, কিনে আমার শ্বশুরকে চুরি করে হাতে দিলাম যে আব্বা এটা আপনি নিয়ে যাবেন এবং সবার সামনে এটা আপনার আমাকে দিবেন, দিয়ে বলবেন যে আমার বউকে আমি এটা দিয়ে বরণ করলাম, যেহেতু প্রথমবার সে আমার বাড়িতে এসেছে। ওকে। এবং তাদের বাজার করার জন্য আমি আলাদা কিছু টাকাও দিলাম যে তারা বাজার করে আত্মীয়তা রক্ষা করবে। মানে টোটাল খরচটাই আমি করলাম, আর যাওয়া আসার যে খরচটা সেটা আমার বাবা করলো। করলাম আমি শ্বশুর বাড়ি যে আমি সবচেয়ে বেশি অবাক হলাম, যে ছেলেটা ইঞ্জিনিয়ার, যে ছেলেটা মিনিমাম একটা টাকা তো ইনকাম করে, বা সেই ছেলেটার বাড়িতে শোয়ার মতো একটা খাট নাই। আচ্ছা। একটা রুমে একটা চৌকি পাড়া আছে, যেটাতে মানে ভাঙা ইটার উপর ইটা দেওয়া, মানে যেটা আনবিলিভেবল অবস্থা, যে একটা শিক্ষিত এডুকেটেড ছেলের কেন বাড়ি এরকম হবে। একটা রাস্তার যে মানে গার্মেন্টসে কাজ করে, তারপরে তো তার একটা ঘর থাকে, হুম। তার কেন নাই? সে এরপরে কেন বিয়ে করার জন্য এত পাগল হয়েছে? আমার সেদিন খটকাটা আরো বেশি লাগে মনে। তো যাই হোক, তারপরে হ্যাঁ, এর মাঝে আমাদের মধ্যে একটা ঘটনা ঘটে, যে বিয়ের পরে সে তার ভাবির কাছে যায়, যাওয়ার পরে তারা কিছু কথা বলে, সেই কথাটা তার ভাবির মেয়ে, ছোট্ট মেয়ে লামিয়া, সে সেই কথাটা মোবাইল টিপতে টিপতে রেকর্ড করে ফেলে। আচ্ছা। এটা সে জানতো না। আমি আবার মোবাইল টিপতে টিপতে আনফরচুনেটলি সেই রেকর্ডটা বের হয়ে যায়। সেই রেকর্ডের কথা ছিল দেবর ভাবির কথা, যে কথাটা শোনার পরে আমি আকাশ থেকে পড়ছি। হুম হুম হুম। যে সেই কথাগুলো এরকম ছিল যে, জাহাঙ্গীর তুমি তো বিয়ে করলা, কেমন মানে আমার মানে কথাটা অন্যরকম। তখন সে বলতেছে, শোনেন আপনি ওরে বিয়ে করছে, ও তো আগে ডিভোর্সি, ওরে জাস্ট ও যদি আমার কথা না শোনে তাহলে ওরে বাদ দিয়ে দিব। এখন বিয়ে না করলে তো মানুষ একটু বাঁকা দৃষ্টিতে দেখতো বা ইয়ে করতো, মানে এই ধরনের কথাগুলো। হুম হুম হুম। তখন এই কথা আসতেই সে আমার কাছে ফোনটা কেড়ে নিয়ে দিয়ে ডিলিট করে দিয়েছে সাথে সাথে। বলে, আর আমাকে বলতেছে, আমি 5 মিনিট চুপ। আমি তখন সে আমাকে মানে সরি বলার বা যে দেখো ভাবি তো এরকম, তাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম। হুম। তখন আমি আমি বললাম যে আমাকে 5টা মিনিট তুমি আমাকে চুপ থাকতে দাও, ঘরের মধ্যে আমি চুপ থাকবো। হুম হুম হুম। তো তখন সে দেখালো যে সে আমাকে অনেক ভালোবাসে, আমি এডলি আসলে না, কারণ সে তো আমার কাছে যখন যেটা চাচ্ছে আসলে পেয়ে যাচ্ছে টাকাটা। তো যাই হোক, এইগুলি সবই গেল, আত্মীয়তা রক্ষা করলাম, আমি গ্রাম থেকে ঘুরে আসলাম, আসার পরে লোনগুলো সব পরিশোধ হলো। এরপরে এর মধ্যে আমি আবার তার সিভি, যেহেতু তার এখানে ভালো না, আমি ওয়ালটনে তার সিভি দিলাম। দেওয়ার পরে যেহেতু আমি মানে মোটামুটি আমার একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক আপ ধরে দিলাম, তাকে সেখানে ডাকলো। সে সেখানে যে মানে আনস্মার্টের মতো মানে কিছু কাজ করে আসছে, যেটা HR এর পছন্দ হয়নি। তারপরেও সে যেহেতু লাভিং, সে বলতেছে আমি ওইখানে যাবো কোথায়। আমি বলতেছি ওয়েট করো, দেখো এর চেয়ে বেটার কিছু হবে। আর আমি সবসময় তাকে ভরসা দিতাম যে না তোমার হবে, তুমি ভেঙে পড়ো না, কিন্তু ওর ইয়ে ছিল না আমার হবে না। আসলে মানে ও যেভাবে চলতো, যেভাবে ফিরতো, তাতে আসলে জব হওয়ার কথা না, কারণ আমি নিজেও HR নিয়ে পড়াশোনা করেছি, সো আমি জানি যে একজন HR মানে ইন্টারভিউ বোর্ডে কিভাবে ফেস হতে হবে। ওর যা ড্রেস আপ গেট আপ পরে, আমি ওর টোটালি ড্রেস আপ গেট আপ চেঞ্জ করে, ওর টাকা নাই কিন্তু আমি আমার বাবার টাকায় ওকে এক্সট্রা কিছু শার্ট, যেটা ইন্টারভিউ ফেস করার জন্য শার্ট প্যান্ট বানাই দিই। ওকে। যেই কৃতজ্ঞতা বোধগুলো হয়তো বা তার এখন আর নাই। তো যাই হোক, পরে ওখান থেকে আসার পরে মার্চ মাসে সে কি করলো, আমার সাথে কথা কাটাকাটি, যে আমার বাবা অসুস্থ, তার ক্যান্সার, আমি তোমার
তোমার সাথে তুমি কিছু টাকা আমাকে দিবে, আমাকে বলতেছে তুমি আমাকে কিছু টাকা দিবে, বাবা চিকিৎসা করবো। আমি বলি তো তুমি করাচ্ছই, আর আমি তো সংসারটাকে টানছি। তো যাই হোক, মানে দুজনের কথা কথা কাটাকাটির এক পর্যায়ে মানে আমার কথা হচ্ছে যে তুমি তোমার টাকা খরচ করো, আমার সমস্যা নাই, হুম হুম হুম। কিন্তু তুমি আমি যেটুকু বাবা মার সংসারে থাকতেছি, সেভ করতেছি, আমাদের আলাদা বাসা নেওয়া দরকার, তারপরে আমরা বাবা মার সাথে থাকতেছি। সো এইভাবে, আর আমিও যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছি, সো আমাদের এখন ফ্যামিলিতে কিছুটা কন্ট্রিবিউট করা উচিত আমার মনে হচ্ছিল। আমি তাকে বললাম না, সেটা নিয়ে সে রাগারাগি করে পরে দুম করে যে আমি তাকে দায়িত্ব নিতে বলছি। পরের দিন সে এসে তার কাপড় চোপড়, যেহেতু কাপড় চোপড় আবার ইস্ত্রি করে আব্বা ইস্ত্রি করে নিয়ে আসতো, নিয়ে এসে আম্মা ধুয়ে দিত, আব্বা ইস্ত্রি করে নিয়ে আসতো। তো সে আম্মা দেখলো যে সে বাইরে যাচ্ছে, তখন আম্মাকে বললো যে আমি ইন্টারভিউ দিতে যাবো এটা। তো বললো সে ভালো কিছু কাপড় চোপড় আম্মা আবার বের করে দিয়ে দিল ইস্ত্রি করা, যে সে যেখানেই যাক তাকে তার কাপড়গুলো ভালো দিতেই হবে। তো বের করে দিয়ে দিল, সে সেগুলি নিয়ে তার ভাইয়ের বাসায় চলে গেল। আচ্ছা যে সে বলতেছে তোমার সাথে আমি আবার ফোনে বলতেছে যে দেখো এইভাবে হয় না, আমি এইভাবে তোমার সাথে সংসার করতে পারবো না। তো তুমি কি করবা না করবা তুমি জানো, আমি আমি যাবো না তোমার বাসায়, আমি তোমার সাথে সংসার করবো না। হুম তো এরপর আমার শ্বশুর পরের দিন ফোন দিল। তার আগে আমি আরেকটা কথা বলি, তার আগের মাসে আমি 3 মাসের প্রেগনেন্ট ছিলাম, সে আমাকে সেই সময় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আচ্ছা ধাক্কা দিয়ে ফেলে দেয় এই টাকা নিয়ে, এবং সেদিনের পর আমি বলছিলাম যে তোমার টাকা তুমি কি করবা না করবা আমি আজকের পর থেকে কোনোদিন জিজ্ঞেসও করব না, কারণ তোমার স্যালারি পাওয়ার পরে তুমি কি করলা বা কাকে দিলা আমি আর জিজ্ঞেস করব না, কারণ আমি অ্যাজ এ ওয়াইফ হিসেবে আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি উত্তর না দাও, তুমি আমাকে ধাক্কা দিতে পারো না, আমি অসুস্থ। হুম হুম তো যাই হোক, সে ওইটা আমার মারও খুব খারাপ লাগে, আমারও লাগে। আমরা পরে আবার ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে না ঠিক আছে সমস্যা নাই, কিন্তু ওর মেন্টাল একটা প্রেশার পড়ছে। যাই হোক, এটা গেল, এটা যাওয়াতেও আমার সেদিন খারাপ লাগে। এরপরে সংসারের দায়িত্ব নিতে বললেও সে নিতে চায় না, চলে গেল ভাইয়ের বাসায়। যাওয়ার পর তার বাবা আম্মাকে ফোন দিয়ে বলতেছে যে আপনি যান, আপনি অন্তত যে ছেলেকে নিয়ে আসেন, কারণ জামাই মানুষ গেছে, রাগ হয়েছে। তো যেহেতু সে বয়স্ক মানুষ রিকোয়েস্ট করতেছে, আর আমিও খুব অসুস্থ হয়ে পড়তেছি একটা মানসিক টেনশন লোড নিতে, যে কারণ 5 মান্থ সেই সময় মানে খুব একটা ক্রুশিয়াল টাইম। তো পরে আম্মা বললো যে যা, আমার টাকা পয়সা তো আছে, টাকা পয়সা যায় যাক, কিন্তু আমার মেয়েটা বাঁচুক। আচ্ছা এটা আমার বাবা মার কথা। পরে আম্মা গেল, মান সম্মান সব ফেলে ফেলে দিয়ে আমার মা আমার সাথে গেল আচ্ছা ওকে ওর বাসায়, ওর ভাইয়ের বাসায়। ভাইয়ের বাসায় যাওয়ার পরে সে শর্ত দিল কি, তার ভাবি আমাদের যাচ্ছে তাই ভাষায় অপমান করলো, আচ্ছা যাচ্ছে তাই ভাষায় বললো। সে চুপ করে থাকলো, শুনলো, কিচ্ছু বললো না, শুনলো। বরং সে আরো বললো যে শোনেন, আমি যেতে পারি আপনাদের সাথে এক শর্তে, আমাকে মোটরসাইকেলের জন্য 2 লাখ টাকা দিতে হবে। আচ্ছা মোটরসাইকেল কিনবো, সেজন্য 2 লাখ টাকা দিতে হবে, এবং যেটা ওভার ফোনে আমাকে বলেছিল। হুম হুম আমি সেই কল রেকর্ডটা বের করব, হুম 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 পারমিশন নিয়ে, কোর্টের পারমিশন নিয়ে, কারণ এই ধরনের মানুষদের মানে যারা চায় বারবার। যাই হোক, হুম তো সে মোটরসাইকেলের টাকা 2 লাখ এটা দিতে হবে, আর আমি কোনো সংসার খরচ দিব না। তো আম্মা বললো ঠিক আছে, আমার সংসার খরচ কি আমি তোমার কাছে চাইছি? আমার মেয়ে যদি কোনো মাসে কিছু দেয় দিল, না দিলে নাই, এটা নিয়ে তো আমার কোনো সে নাই। তোমরা তোমরা লাগছে, সেটা তোমরা তোমাদের ব্যাপার, মানে আমার কথা ছিল তুমি এখন সংসারের দায়িত্ব নাও, কিন্তু সে নিবে না। যাই হোক, আম্মা এই শর্ত দুটো মেনেই নিয়ে আসলো, যে ঠিক আছে। আনার পর আম্মা বললো যে তুই ওরে টাকা পয়সা নিয়ে কিছু বলিস না, কারণ তোর শরীরটাও ভালো না, আর এইভাবে তুই লোডটাও নিতে পারবি না। আব্বা পরে ওরে 2 লাখ টাকা দিয়ে দিল। ওটা নিয়ে কি করলো আমাকে কোনো এক্সাক্ট, ওই যে বললাম আমাকে একদিন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, যার ফলে আর ওর টাকার আমি জিজ্ঞেস করি না কি করবা। তো যাই হোক, এটা গেল। যাওয়ার পরে বাচ্চা হলো। ও, এর আগে তার ভালো আরেকটা জব হয়, ভালো আল্লাহর রহমত করে বাচ্চা হওয়ার পরে সেই জবটায় সে জয়েন করতে চায়। জয়েন করতে যায়, এর আগে জয়েন করতে যেয়ে সে ফিরে আসে, সে ওখানে জয়েন করতে পারে না, কারণ প্রিভিয়াস কোম্পানির সাথে সে দ্বন্দ্ব করে, প্রিভিয়াস কোম্পানিকে তার কাজ বুঝাই দেয় না, না দিয়ে পরে সেই কোম্পানিতে গেলে ঝামেলা সৃষ্টি হয়। পরে আব্বা নিজে যে, আমার ফাদার নিজে সাথে নিয়ে যায়, তাকে বসে থেকে ইন্টারভিউটা ফেস করে, এবং নিজে যে সে আগের কোম্পানি থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসার জন্য যা যা প্রসিডিউর করে সে নিজে সাথে সেগুলি করে করে তাকে নতুন কোম্পানিতে জয়েন করায়। সেখানে তার ভালো স্যালারি, সে যেখানে সেখানে এখন মান্থলি 60,000 টাকা ইনকাম করে। হুম বাট যাই হোক, আমি এখানে একটা কাজ করলাম, আমি স্যালারি পাচ্ছিলাম,
কিন্তু আমি ম্যাটারনিটি লিভে আসার পরে আমি তাকে বললাম কি, আমি ম্যাটারনিটি লিভে আসছি, আমি কোনো স্যালারি পাই না, কারণ আমার আমি পার্মানেন্ট হই নাই তো। আমার 1 বছরের 2 বছর পরে আমি পার্মানেন্ট হইলে পরে টাকা পাবো, আমি কোনো টাকা পাই না। কারণ কেন বলেছে, আমি চাইছি যে তার রেসপন্সিবিলিটিটা দেখতে, যেহেতু বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার খরচ আমার বাবা দিয়েছে, সো তুমি এখন তোমার সংসারের দায়িত্ব নাও। তো যাই হোক, বাচ্চা হওয়ার 15 দিন পর সে সেম আবার একই কাজ করলো, কারণ আমি তাকে বলেছি সংসারের দায়িত্ব নিতে। সে চলে গেল, সে অফিসে তার থাকার ব্যবস্থা আছে, এবার সে অফিসে থাকতে শুরু করলো। আচ্ছা, অফিসে থাকতে শুরু করলো, আর আমাদের সাথে যোগাযোগ, বলে কি আমি গাজীপুর বাসা নেবো, এই সেই হ্যানত্যান এইগুলি বলে। তা আমি বললাম ঠিক আছে, গাজীপুর বাসা নিবা, গাজীপুরে না, আমার চাকরি করতে ভালো লাগতেছে না, কারণ তখন আমার চাকরিটা পার্মানেন্ট না। যে আমার চাকরি করতে ভালো লাগছে না, আমি চাকরি করবো না, ঠিক আছে তুমি বাসা নাও, আমি ওখানে। বলে না, চাকরি তো করতে হবে, তা কিভাবে করবো এখানে আসলে। যাক, এরকম 2 মাস চলার 1.5 মাস চলার পর যখন দেখছে যে আমি প্রেশার ক্রিয়েট করতেছি বাসা নেওয়ার জন্য, তখন সে ব্যাক করে। ব্যাক করে সে ফিরে আসে। আসার পরে সে প্রথম কোরবানি দেয়, স্যালারি পায়, ওখান থেকে স্যালারি পাওয়ার পর সে নিজে প্রথম কোরবানি দেয় তার বাবার সাথে। সে ওইখানে ঈদ করে তার বাবার বাসায়, যেহেতু আমি অসুস্থ ছোট বাচ্চা, আমি যেতে পারি না। আমি খুব আশায় ছিলাম যে সেই ঈদের পরের দিন, যেহেতু আমার হাজবেন্ডের ইনকামের টাকায় কোরবানি দিচ্ছে, সেই কোরবানির কিছুটা অংশ, মানে অন্তত আমার জন্য কিছু হলেও সে নিয়ে আসবে। তো না, সে কিছুই নিয়ে আসলো না, উল্টা আরো সে মানে আমার কাছে আসলোই না। আচ্ছা, আসলোই না, এবং আমার খুবই কষ্ট লাগলো যে যেখানে এটা তো আমার হাজবেন্ডের, আমি তো বাবারটা আমি ডিজার্ভ করি না, কিন্তু আমার হাজবেন্ডেরটা আমি ডিজার্ভ করি। যাই হোক, পরে সে আসার পর আমি এই কথাটা তাকে বললাম যে আমি খুব আশা করেছিলাম যে আমার হাজবেন্ড আমার জন্য কিছু নিয়ে আসবে এবং আমি সেটা সানন্দে গ্রহণ করব। তখন সে বলল, সে কথা না বাড়িয়ে ঘুমাই গেল। ঘুম থেকে উঠে পরে বলতেছে, বলে ভাবি নিয়ে আসছে, ভাবির ওখান থেকে আমি একটু নিয়ে আসবো না। মানে আমি বলার পরে সে ভাবির কাছ থেকে নিয়ে আসবে। যে জিনিসগুলো আমার কথা হচ্ছে, যেই ভাবি তোমার বাসায় তোমার বইয়ের জায়গা হয় না, তোমার জায়গা হয় না, সেই ভাবি বাসায় তুমি বিপদ, মানে যে কোনো কিছুতে আশ্রয় নাও, কথা শোনাও, সবই করো, মধ্যে থেকে শুধু শুধু সেই ভাবিটার বদনাম বলো। আচ্ছা, যাই হোক, এগুলি সবই গেল। যাওয়ার পরে এভাবে চলতে থাকলো। এরপর আসলো, এসে কিছুদিন পর আমি আবার অফিস জয়েন করলাম। ছুটি শেষ হয়ে গেল, অফিস জয়েন করলাম। জয়েন করার পরে তখন তো আবার সে সংসার খরচ কোনোভাবেই দিচ্ছে না, আগেও দিল না, পরেও দিল না। মানে মধ্যে থেকে টাইম গুলো জাস্ট পাস করতেছে। হালকা হয়তো বা বললাম যে বাচ্চার দুধ লাগবে, আমাকে 1,000 টাকা দাও। কত দুধের দাম? আমি বললাম 800 টাকা। মানে তখন হয়তো বা 2-1টা সময় বের করে দিছে বা দেয়নি, এরকম হয়েছে। তা আমি প্রেশার ক্রিয়েট করিনি, কারণ আম্মা বলতেছে যে যেহেতু ও এরকম করতেছে, আমি মনে করছি বাচ্চা হলে হয়তো বা ভালো হয়ে যাবে, যেটা সবাই ভাবে যে বাচ্চার প্রতি তার মায়া হবে। যাই হোক, ছেলেটা বড় হলো। এরপর আমার শ্বশুর মারা গেল। মারা যাওয়ার পর, কত সালে? এটা হচ্ছে 2015 শেষের দিকে। আচ্ছা, সরি 15 না, এটা 16তে মারা গেছে। আচ্ছা, 2016তে মারা গেছে, 16 মার্চের দিকে সম্ভবত। তো মারা যাওয়ার পরে আমি বললাম যে যেহেতু আমার শাশুড়ি একা আছে, তাহলে আমরা আলাদা বাসা নেই, আম্মার বাসার পাশাপাশি বাসা নেই। আমি বাচ্চাকে আম্মার কাছে দিয়ে অফিসে যাব, আবার বাসায় আসার সময় নিয়ে বাসায় ঢুকবো, যেহেতু আমার শাশুড়ির বয়স্ক মানুষ পারবে না। না, সে বাসা নিবে না, সে কোনোভাবে বাসা নেবে না। সে উল্টা আরো, মানে কিছুদিন এভাবে আম্মার সাথে থেকে আরো উল্টা আরো আম্মাকে বললো যে আমার মাকে আপনাদের সাথেই রাখেন, সে একা থাকতে চায় না, একা থাকতে পারেও না, আপনাদের, সে অসুস্থ, আপনাদের সাথে রাখেন। তখন আমি তীব্রভাবে প্রতিবাদ করলাম যে না, এইভাবে হয় না। একটা মানুষের উপর আমরা আর কত মানুষ লোড দেব? এটা কখনোই সম্ভব না। আর তার কিছু কিছু বিষয় ছিল, যখন দেখা যেত যে আমার শাশুড়ি আসতো, তখন সে অনেক ফল টল নিয়ে আসতো, সেটা সে কেটে নিজে ঘরে নিয়ে সে আর তার মা খেত। আচ্ছা, যে জিনিসটা আমার কাছে খুব দৃষ্টিকটর। কারণ কি, আমার ছোট ভাই আছে বা আমার বাবা আছে, বা আমার কথা হচ্ছে একটা জিনিস খেলে সবাইকে, বা আমি একটা জিনিস আমাকে বলছে যে তুমি মাকে এই জিনিসটা দাও, আমি দিয়ে আসার পরে সে আমাকে, তার মাকে আবার জিজ্ঞেস করতো, তোমাকে এই জিনিসটা দিয়েছিল, কতটুকু দিয়েছিল। আচ্ছা, যে জিনিসগুলো আমার বা আমার পরিবারের কাছে মনে হচ্ছিল আমার লজ্জাজনক বিষয়, যে আমি আমার বাবার বাসায় থাকতেছি, তারা বাজার করে খাওয়াচ্ছে, সবকিছু করতেছে, তুমি সামান্য কয়টা ফল তোমার মার জন্য নিয়ে আসছো, সেটার মধ্যে তুমি মনে করতেছো আমরা রেখে দিছি বা আমরা খেয়ে ফেলছি। জিনিসটা আমার খুব অড লাগে। যাই হোক, এরকম অনেক বিষয় থাকে যেটা আমার কাছেও খারাপ লাগে। আর একটা ন্যাচারালি আমরা এতগুলো মানুষ কয়দিন আমার মাকে প্রেশার দিব, ঢাকা শহর তো,
আমার বাবাও তো একটা মানুষ, সেও তো চায় যে তার যে লাইফে মেয়েকে বিয়ে দিছে দূরে যাক। হুম, হুম, হুম। যাই হোক, সে বাসা নিবে না ভালো কথা। এরপরে সেই বলতেছে যে ইয়া করো তুমি, আরেকটা বেবি নিয়ে নাও। আচ্ছা। সে বলতেছে যে আরেকটা বেবি নিয়ে নাও, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের তুমিও বেবি টেবি নিয়ে ব্যস্ত হবে। যাই হোক, আরেকটা বেবি নিলে মা বড় করে দিবে। আমার মার কথা বলতেছে যে পাশাপাশি থাকলে বড় করে দিবে, সুবিধা হবে, তোমারও জবটা সুন্দর মতো করতে পারবা, কোনো সমস্যা হবে না। এখনো ভাইয়ের বউ আসে নাই, যেহেতু আমার ভাই ছোট, ইঞ্জিনিয়ারিং পড়ে, সো দেরি আছে এখনো, so বড় করে দিবে ওরা। তখন জাস্ট দুজনের প্ল্যানে আমিও চিন্তা করলাম যে হ্যাঁ ঠিকই তো বলছে, কথাটা তো খারাপ না। আর ছেলেটারও তো আরেকটা সঙ্গে দরকার আছে, তো যাই হোক, ন্যাচারালি দুজনের ওপিনিয়নে নেয়া। পরে আমি মানে ওর অ্যাটিটিউড তখন মানে আসলে এটা যে ওর আরেক ধরনের ট্র্যাপ। কি ধরনের ট্র্যাপ এটা? এটা ট্র্যাপ হচ্ছে, যেহেতু বাচ্চা পেটে আসলে ও কিন্তু কিছু না কিছু ও চলে যায় এবং কিছু না কিছু দাবি করে, তখন কিন্তু আমরা দিতে বাধ্য হই, আমার সিচুয়েশনের উপর আমার Okay. ফ্যামিলি দিতে বাধ্য হয়। যাই হোক, এরপরে এই বেবিটা কনসেপ্ট করার মানে শুরুতে, একদম শুরুতে ফার্স্ট মান্থে সে কি করলো, এরকম আমার সাথে যোগাযোগ মানে অফিসে যে থাকে যোগাযোগ করে, ফোন দিলে ফোন নাম্বার ব্লক করে রাখে, বেশিরভাগ টাইম ওখানেই থাকতে পছন্দ করে এরকম। পরে সে কি করলো, আমি এটা নিয়ে পরে তাকে আমি ফোনে পাচ্ছি না দেখে আমি তার কলিগকে ফোন দিলাম। কলিগকে ফোন দিয়ে বললাম, ভাইয়া এই ব্যাপার, আসলে ও তো এখানে বেশি এরকম আপনার ফোনে এই জন্য ফোন দিয়েছি। আমি বিষয়টা শেয়ারই করলাম তার সাথে। তো পরে এ নিয়ে সে আরো বেশি রাগান্বিত হলো, কেন আমার কলিগকে বিষয়টা জানানো হলো, আচ্ছা। কেন আমার কলিগকে বিষয়টা জানানো। সে আমার বাবাকে ফোন, আত্মীয়জনকে ফোন, হ্যাঁ অনেকে। পরে আমার বাবা বললো ঠিক আছে তোমরা আসো, বসো, দেখি কি হয়েছে, আমার মেয়ের দোষ থাকলে আমি অবশ্যই তাকে শাসন করবো। হুম, তো যাই হোক, সে তার ভাইকেও ডাকলো, যে ঠিক আছে তুমি আসো। সে সেদিন আর বাসায় আসলো না, পরের দিন তার ভাইকে নিয়ে আসলো। আসার পরে সে আমার মানে তারা যখন বসলো, তার ভাই, সে, তার ভাই, আমার বাবা, আমার মা, আমি, আমার ছেলেটা কিন্তু তখন দুই বছর সামথিং। তো সে কিন্তু বুঝতো এবং সে কখনো ঝগড়াঝাটি জিনিসটা দেখলে সে ভয় পেত। তো যাই হোক, সে কি করলো, সে আসার পরে সে বলতেছে বেয়াদব মেয়ে জন্ম দিছে, আমার মাকে বলতেছে বেয়াদব মেয়ে জন্ম দিছেন, এবং আরো নোংরা নোংরা ভাষা, যেটা আমি একা শুনতাম সেটা সেদিন সবার মধ্যে সে বলতেছে যে আমার কাছে খারাপ লাগলো যে আমার মা হয়ে গেল বেয়াদব মেয়ে। আরে আমার মা যদি বেয়াদব মেয়ে জন্ম দিবে তাহলে তোমাকে এতদিন তার বাসায় টলারেট করলো কেন? সে রান্না করে খাওয়ানো থেকে শুরু করে সবকিছু কেন করতেছে তোমার সন্তানের? তার তো দায়িত্ব না এটা? যাই হোক, সে এটা বলতেছে এবং অ্যাট লাস্ট এটাও আমার মাকে বলতেছে তুমি আমার মা না, সো তুমি কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবে না। এটা বলতেছে, বলার পর আম্মা একটা কথা বলতেছিল যে দেখো বাবা, আমি তোমাদের পালতেছি তোমাদের সুখের জন্য, তোমরা আসবা, খাবা, সুখে থাকবা, কিন্তু তারপরে তোমাদের মধ্যে অশান্তিটা কেন? আচ্ছা। তোমাদের মধ্যে এত অশান্তি, এত সমস্যা কেন? তোমরা তাহলে আলাদা বাসা নিয়ে আলাদা যদি হ্যাপি থাকো, তোমরা যদি ওই যেভাবে হ্যাপি থাকো সেইভাবে থাকো, আমাদের লাইফে তাহলে করো কেন? আমাদের হেল্প ছাড়া তোমরা চলতেও পারতেছো না। হুম, হুম, হুম। ন্যাচারালি কথাটা আসে, তখন বলতেছে আপনার বেয়াদব মেয়ে জন্ম দিয়ে বড় বড় কথা বলতেছেন, এইভাবে বলতেছে এবং বলতেছে আপনি আমার মা না। অ্যাট লাস্ট আমার বাবা ওটা আমার গালে 2টা থাপ্পড় দেয়, ওকে। সবার সামনে আমার গালে 2টা থাপ্পড় দেয়। আমার মা সেটা নিতে পারে না, কারণ আমার গায়ে কখনো কেউ হাত তুলে আমার মা নিতে পারে না, কখনোই নিতে পারে না। বলে যে আমার মেয়ের তো দোষ নাই, এখানে দোষটা তো ছেলের। তো ন্যাচারালি বাবা তো মেয়েকে শাসন করবে, বাবা তার জামাইকে শাসন করতে পারে না। তো সেদিন ওই ওই পর্যায়ে থেকে গেল, থেকে ও সকাল মানে আম্মা অসুস্থ, খুব অসুস্থ, মানে আম্মার হার্ট বেড়ে গেল, হয়ে গেল, আম্মা সেন্সলেস হয়ে গেল, কারণ আমার গায়ে হাত তুললে আম্মা কখনোই ঠিক থাকে না। তো পরে যাই হোক, আম্মাকে আস্তে ধীরে আমরা সুস্থ করলাম, ওইখানে কথা স্টপ হয়ে গেল এবং ওকে আমি বললাম, ওকে ওর ভাইয়ের সামনে আমি এই কথাটা বললাম যে তোমরা কি আসলে কি প্ল্যান করে আসছিলা যে আমার মাকে মারার জন্য? আমার কোনো সমস্যা থাকলে তুমি আমাকে বলো, তুমি কেন আমার মাকে এভাবে হিট করলা? যাই হোক, পরে ওটা গেল। এরপরে পরের দিন আমি অফিসে চলে আসি, ও কাপড় চোপড় নিয়ে ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে চলে যায়। আমি অফিসের টাইমে আমার ছোট ভাই বলে যে ও তো ভাইয়া তো এরকম কাপড় চোপড় ব্যাগ ট্যাগ নিয়ে গেছে। তো আমি ফোন দিলাম, মানে ফোন পিক করে না বা আসবো না এরকম কিছু। পরে আমি তার স্যারকে, তার ওই কলিগের মাধ্যমে ফোন নিই, তার বসের ফোন নাম্বারটা নিয়ে তাকে বলি ঘটনা, যে এরকম এরকম ব্যাপার, বস কিছু একটু হেল্প করেন, আমি শুনেছি আপনি খুব হেল্পিং মাইন্ডের। তখন উনি বলে যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরে উনি ওকে বোঝায় পাঠায় দেয়, কারণ তখনও সে জানে না যে আমি প্রেগনেন্ট, আচ্ছা। জানে না। তো
চলে আসছে বাসায়। আসার পরে আমি বলতেছি যে ঠিক আছে, জাস্ট সেদিন রাত সুন্দর মতো মানে কথাবার্তা সুন্দর মতো বলে তো বলতেছে যে ঠিক আছে আমরা আলাদা বাসা নিবো। আমি বললাম ওকে ফাইন, আলাদা বাসা নিবো, ভালো কথা, আশেপাশে দেখে নাও, কারণ দেখো আমার মনে হচ্ছে সম্ভবত আমি এরকম কনসেপ্ট করেছি। তো যাই হোক আরেকটা মাস গেলে আমি বেশি সিওরিটি তোমাকে দিতে পারবো। তো এই জন্য তুমি কি একটা মাস ওয়েট করতে পারবা যে আমরা আলাদা বাসা নেওয়ার আগে একটাবার মানে আমাদের বাসাটা কোথায় নেওয়া লাগবে বা কি করা লাগবে, কিভাবে কি করবো, সব মিলে তো একটা প্ল্যানের ব্যাপার আছে। তো যাই হোক পরের মাসে আমি ডাক্তার দেখালাম, ডাক্তার শিওর দিল এবং ডাক্তার সাথে এটাও বললো যে তোমার তোমার পরিস্থিতি যা দেখতেছি শরীরের, তাতে তোমার একটু এক্ষেত্রে লাইফ রিস্ক হয়ে গেছে। আচ্ছা আমার এবং বেবির দুজনের লাইফ রিস্ক হয়েছে। এখন বেবিকে যদি আমি নষ্ট করতে যাই সেই ক্ষেত্রেও লাইফ রিস্ক হবে, আমি বেবিকে যদি রাখতে যাই সেই ক্ষেত্রেও লাইফ রিস্ক হবে, কারণ আমার ব্লিডিং হচ্ছে। ওকে সো মানে আমাকে রেস্টে থাকতে হবে, বাট আমি বেড রেস্ট পাচ্ছি না, আমি তো মেন্টাল টর্চারে আছে, আমি বেড রেস্ট পাবো কিভাবে? এটা সে জানলো। এরপরে সে কি করলো, আমি সে রাতে অন্য মেয়ের সাথে ফেসবুকে মেসেঞ্জারে চ্যাট করতেছে। সে লিখছে আমি সকালে তার মোবাইলটা, রাতে সে কি করছে যাই হোক আমি জানি না, সকালবেলা আমি মোবাইলটা চুরি করে নিছি। চুরি করে নিয়ে বাথরুমে ঢুকে দেখি এই এই সে আমার দরজা ধাক্কাছে এবং প্রায় ভেঙে ফেলার মতোই অবস্থা। আমি দৌড় দিয়ে মোবাইলটা নিয়ে আমি চলে গেছি আব্বার ঘরে, কারণ আমার কাছে এটা মানে আমি মানতে পারি নাই। সেই মেসেঞ্জারের মেসেজগুলো স্ক্রিনশট নিয়ে আমি আব্বার ট্যাবে দিয়ে দেই, কারণ আমার এটা ডকুমেন্ট, আমি তার ভাইকে দেখাবো যে এই জন্য সে বাসায় আসে না আর এই সব কাজ সে করে বেড়ায়। মেসেজে লেখা ছিল, মেয়েটাকে লিখছে আপনার দেখতে খুব কিউটি, আপনার না বলে অনেকবার আপনার পেজে ঢুকলাম, মানে লাস্টে লেখা যে লাভ লাভ মে, মানে এছাড়া এক্সট্রা তাদের অনেক কথা হয়েছে আছে আমার মেসেজে। যাই হোক আমার কাছে মনে হলো আমি ওয়াইফ, পাশে প্রেগনেন্ট একজন ওয়াইফ, আমি তোমার পাশে শুয়ে আছি, তুমি এই ধরনের কথাবার্তা লিখতেছো, এটা কেমন কথা? আচ্ছা তার মানে তুমি আমাকে ছেড়ে আরো একটা রিলেশনে জড়াতে চাচ্ছ এবং অ্যাট লাস্ট তুমি এই জন্যই তুমি বলো যে ডিভোর্স। ওকে তো সেই মেয়েটা যে তোমার কাছ থেকে প্রতারিত হবে না তার কি গ্যারান্টি দিবে? তো সো ন্যাচারালি আমি কি করলাম, ওই মেসেঞ্জারে আমি আবার লিখলাম যে এই এই ছেলেটা ম্যারিড, আমি তার ওয়াইফ, আমার ফেসবুকের নাম আইডি তাকে আমি মেসেজ করে দিয়ে দিলাম ওই ইয়াতে দিয়ে আমি সব পুরোটা স্ক্রিনশট নিয়ে আমি রেখে দিলাম। পরে মেয়েটাকে আমি নক করলাম, মেয়েটা আমাকে ব্লক করে দিল। ওকে ও মেয়েটা বললো যে ঠিক আছে, আমাকে ব্লক করে দিল। আরো একজনের সাথে সে এরকম করতেছিল, সেই মেয়েটা আবার আমার ইউনিভার্সিটির ছোট বোন। আচ্ছা তো সে বললো যে আপু এই ছেলেটা তো আসলে এরকম, আমাকেও এরকম মেসেজ দিছে। তো যাই হোক ওনাকে মেসেজ দিছে যে সেকেন্ড বিয়েটা মানুষ কিভাবে নেয় বা কেমন নেয়, আর মেয়েটার জন্য পাত্র দেখা হচ্ছিল। তো যাই হোক আপু ঠিক আছে, আমি আর ওনার সাথে কখনো চ্যাট করবো না, আমি ইয়া করে দিলাম, আমি ওনাকে ব্লক করে দিলাম। আচ্ছা ওই মেয়েটার নাম ছিল আশামণি। আচ্ছা এটা কি সামহাও আপনার হাজবেন্ড জানতো না, নাকি না জেনেই আসলে ওর সাথে জড়িয়ে ছিল? না জেনে জড়িয়েছিল, Okay. জানতো না, Okay. পরে জানলো। পরে যাই হোক এইগুলি নিয়ে আমাদের মধ্যে অশান্তি, দুজনের মধ্যে তুমুল ঝগড়া। Okay. এক পর্যায়ে যাই হোক ও চলে গেল অফিসেই থাকা শুরু করলো। এবং আমি যেহেতু প্রেগনেন্ট বা সব মিলে আমার সিচুয়েশন, আমি এতটা টর্চার নিতে পারতেছিলাম না মেন্টাল। তখন আমি তাকে নক করতেছি, সে বলে কি আমি বাসা নিয়েছি পান্থপথ, তুমি ওখান থেকে বসুন্ধরা মানে আমার এই যমুনা ফিউচার পার্কে এখানে অফিস করতে হবে, যেখানে আমার 5 মিনিটে জার্নি করা নিষিদ্ধ, সেখানে এখান থেকে এখানে আমি আমার ছেলেটাকে নিয়ে কিভাবে অফিস করবো, আমার ছেলেটার দেখার মতো কেউ নেই। সো তার মানে কি চিন্তা করলো, মেন্টাল একটা টর্চার, শারীরিক টর্চার। আমি তাকে অনেক বোঝালাম, তখন বললো যে তোমার বাবাকে নিয়ে আমার বাসায় আসবা। আসলে আমি বললাম আমি একা আসি, আমার ছেলেকে নিয়ে আসি, তোমার সমস্যা কোথায়? আমি তো সংসার করবো, আমার বাবা তো সংসার করবে না, না তোমার বাবা মাকে নিয়ে, তোমার গার্ডিয়ান নিয়ে আসবা। তো গেল, যাই হোক আমার বাবা আমার সাথে গেল, যে বললো যে কি তোমাদের আসলে সমস্যা কি? বলে শোনেন আমি অত কথা জানি না, আমি আপনার সাথে আর যাবো না, আপনার মেয়ে ওর সাথে আমার সংসার করতে ইচ্ছা না। এর মাঝে আমাকে ডিভোর্সের এত মেসেজ দিছে, আমি তোর কাছ থেকে মুক্তি চাই, তোকে ডিভোর্স দিব, এত মেসেজ দিছে ভাইয়া, মানে আমি প্রত্যেকটা দিন ওই মেসেজ গুলো দেখতাম আর চোখ দিয়ে পানি পড়তো শুধু, মানে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না যে কি হচ্ছে আমার সাথে, আমি কি চাইছি কি হচ্ছে। আমার লাইফ না হোক, আমার ছেলেটার তো একটা ভবিষ্যৎ আছে। তো যাই হোক পরে ও ওইখানে বললো যে ঠিক আছে আমি আলাদা বাসা নিব, সেখানে ফার্নিচার কেনার জন্য 2 লাখ টাকা আপনি দিবেন। দেখেন ফার্নিচার কেনার জন্য 2 লাখ টাকা দিবেন, আর এটা বলো, আর সমস্ত সংসার খরচ টোটালি আমি বেয়ার করব, বাসা ভাড়া থেকে শুরু করে বাসাতে যা লাগবে না লাগবে বা সবই আমি বেয়ার করব আমার। পরে ওখান থেকে সে বললো যে হ্যাঁ আমি তাহলে যে বাসা নিচ্ছি এটা ছেড়ে দিব, দিয়ে আমি ওর অফিসের পাশে বাসা নিব।
অফিসের পাশে এমন মানে বাসা নিলেও যেটা মানে সব মিলে টোটাল সব সহ বসুন্ধরাতে 14,000 টাকা ভাড়া। আচ্ছা। তাহলে বোঝেন পানি নাই, কারেন্ট মানে পানি থাকে না, 3 বেলা পানি দেয়, ধরা পানি, মানে তার 6 তলার মাথায়, খুবই খারাপ অবস্থা। তারপর আমি মেনে নিলাম যে থাক, তাও একটু কষ্ট করে, ও যদি বোঝে, ও যদি নিজে বোঝে। তো যাই হোক, আব্বা বলল আচ্ছা ঠিক আছে, আমি আর ওদের নিব না, তোমার তোমার বউ বাচ্চা, তোমার দায়িত্ব, তুমি যেটা ডিমান্ড করছো আমি সেটা, তুমি বাসায় নেওয়ার পর আমাকে বলো, আমি এসে দিয়ে যাব। তোমার যে ফার্নিচার গুলো আমার বাসায় আছে সেটাও দিয়ে যাব, আর যা ডিমান্ড করছো সেটাও দিয়ে যাব। যাই হোক, সে পরে এটা নিয়ে আমরা দুজন মিলে বাসা দেখলাম, দেখে নিলাম। এদিকে সে বলতেছে, সেদিনই আমাকে বলতেছে তুমি বাবার বাসায় ফিরে যাও। আমি বলি যে আমি বাবার বাসায় যাবো না, আমার বাবা আমাকে রেখে গেছে, আমি যাবো কেন? আমার বাবা মাকে নিয়ে সমস্যা, তুমি তোমার বাচ্চা তুমি পালো, আমার কি? তোমার বাচ্চা, তোমার বউ, তোমার দায়িত্ব, তুমি যেখানে রাখবে। তুমি যদি আজকে রাস্তায় রাখো, আমি রাস্তায় থাকো। পরে বলে যে ভাইয়ের বাসায় এক রুম, এখানে কি থাকার জায়গা আছে? এখানে থাকার মতো ইয়া নেই। ঠিক আছে। পরে আমি বলি যে আমি যাই না, তাহলে হোটেলে রাখো, আমার কিছু করার নাই। তোমার বাবার বাসায় নিতে পারবো না, তোমার ভাইয়ের বাসায় নিতে পারবো না, আমার বাবার বাসায় আমি সারা জীবন থাকবো, দ্যাটস নট পসিবল ফর মি। পরে বলে যে আচ্ছা ঠিক আছে। পরে হোটেলে আমরা 2 রাত থাকি, আচ্ছা। আবাসিক একটা হোটেলে 2 রাত থাকি। 2 রাত থেকে বাসা টাসা ইয়া করে ঠিকঠাক করে ও থাকাকালীন আমরা, মানে ও বললো যে দেখো আব্বা যে 2 লাখ টাকা দিবে, ওইটা আমরা রেখে দেই, ওইটা খরচ না করি। আর আমাদের তো ফার্নিচার আছে, ফ্রিজ লাগবে, টিভি লাগবে, আর ইলেকট্রিক কিছু জিনিস লাগবে, এই ছোটখাটো বিষয় যে কিছু আমি কিনি, কিছু তুমি কেন। আমি কিনলাম মেজর ফ্রিজ, টিভি, ইস্তারি, এইভাবে আমি প্রায় 50,000 টাকার মতো ওকে দিলাম, দিয়ে এগুলি সে কিনলো। আর ও ও 10-12 হাজার টাকা খরচ করে যে আদার্স যে টুকিটাকি যা লাগে, সেই টুকিটাকি বলতে রান্নাঘরের কিছু জিনিসপত্র, এগুলি সে টুকটাক এগুলি সে কিনলো। এভাবে মানে কিনলো, আর ওই 2 লাখ টাকা সে নিয়ে রেখে দিল। আচ্ছা। রেখে দিল, ক্যাশ নিল, কিন্তু ক্যাশ দিয়ে সে রেখে দিল। বললো যে যখন তুমি বাসা তুমি তো বাসা কিনতে চাচ্ছ, তুমি জায়গা কিনতে চাচ্ছ, তখন তোমাকে আমি এটা দিয়ে দিব, এটা আমাকে বল। আমিও বুঝলাম যে ঠিক আছে, অসুবিধা কি, রেখে দিচ্ছে। বলে যে আমি এটা দেখি শেয়ার ব্যবসা করি, যদি বাড়ে। তা আমি ভাবলাম যে ঠিক আছে, ব্যবসা করতে চায় যে করুক, ও যদি বাড়ে। এখন আমার তো সিচুয়েশন ওর সাথে আমি এখন টক্কর নিয়ে পারতেছি না, আর আমি যেগুলি দিচ্ছি বা ও এরকম ভাবে কন্ডিশন দিচ্ছে, এর কোনো প্রুফও নাই। আমি এটা কি দিয়ে প্রুফ করব? ফার্স্ট থিং। দেন বসুন্ধরায় যাওয়ার পরে ওখানে বাসা নিলাম, নেওয়ার পরে আমার শাশুড়ি থাকলো, আমার ছেলে, আমার ছেলেকে তারা কেউ রাখতে পারে না। হয় আমাকে তাকে নিয়ে অফিসে যেতে হবে, নইলে আমার বাবার বাসায় এসে ওই বসুন্ধরা থেকে এসে রামপুরায় আমার বাচ্চাকে রেখে আবার আমাকে সকাল 6টার সময় বাসে উঠতাম, উঠে বাচ্চাকে রেখে তারপরে আবার ব্যাক করতাম, 9টার সময় অফিসে যেতাম। আচ্ছা। এইভাবে করতে করতে তারপরে মাঝে মাঝে আমি নিজেও বাচ্চাকে নিয়েই অফিস করতাম, যেটাতে আমার অফিস থেকে একটা আসে, এলিগেশন আছে, এবং আমাকে শোকজ লেটার দেয় যে এভাবে বাচ্চা নিয়ে অফিস করা বা সব মিলায় যে ও এরকম এরকম, আমাকে একটা শোকজ লেটার ধরাই দেয়। আমাকে আগে মুখে বলে যে তুমি এভাবে বাচ্চা নিয়ে অফিস করো না, এরকম উপরে কথা গেছে, এটা নিয়ে তুমি করে তোমাকে শোকজ করবে, স্যার নতুন এমডি স্যার আসছে, এরা এই বিষয়গুলো ভালো দেখতেছে না। তো যাই হোক, আমি ওকে বললাম। তো এর মাঝে সে আমার সাথে একটা চিট করলো। সে চিট করলো বলতে, একদিন সে বাসায় আসছে, অথচ সে বলতেছে আমি বাসায় আসবো না, আমি অফিসে থাকবো, তুমি তোমার বাবার বাসায় চলে যাও। আমার শাশুড়ি আর আমার বাচ্চা সেদিন ওই আমার বাবার বাসায় ছিল, কারণ আমার রেগুলার ওইখানে যে যাওয়া আসা করতে হচ্ছে আমার ছেলের জন্য। তো সে বলতেছে আসবে না। আমি কিভাবে ধরতে পারি তাকে? প্রথমত তার অফিস থেকে যে মেসেজ গুলো, তার কার্ডের মেসেজটা সবকিছু আমার মোবাইলে আসতো। আচ্ছা। এটা ওই হাউস নাম্বারে দেওয়া ছিল, যার ফলে এই নাম ইয়েগুলো আসতো। তো 500 টাকা তুলেছে, সেটা আমার এখানে বসুন্ধরা লিখে আসছে। আমি ব্যাংকার, আমার কাছে মিথ্যা কথা বললে তো আমি বুঝে যাবো যে কোনটা সত্যি কোনটা মিথ্যা। যাই হোক, আমি বাসায় যেয়ে, আম্মার বাসায় যেয়ে আমি তাকে মেসেঞ্জারে ভিডিও কল দিচ্ছি, সে কল ধরে না, বলতেছে আমি বাসায় আসতেছি, এই 10টা বাজবে, তোমার আসার দরকার নাই, তুমি থাকো। আমার কাছে খটকা লাগলো যে মানুষটা শিফট করে এখানে আসছে, কেন আসছে সেই মানুষটা, আর কি সমস্যা আমি বাসায় গেলে, বা যেখানে আমি অফিস থেকে বাসায় গিয়ে 5 মিনিটের ডিস্টেন্স, তার যদি কোনো থাকে সে তো বলতে পারতো যে আমি এই কারণে। পরে আমি আমার শাশুড়িকে ওই রাত 10:30টার সময় আমি আমার শাশুড়ি আর আমার ছেলেকে নিয়ে সিএনজি নিয়ে আমি রামপুরা থেকে বনশ্রী বাসা ওই বসুন্ধরা বাসায় আসি। আসার পরে তাকে জিজ্ঞেস করি, সে এক্সাক্ট কোনো অ্যান্সার দেয় না, এক্সাক্ট কোনো অ্যান্সারও পাই না, এবং কোনো আজ পর্যন্ত সেটা পাই নাই। যাই হোক, সব মিলে আমার কাছে একটা ভীতিকর অবস্থা লাগে। মনে হলো যে ও কি কোনো চিন্তা করতেছে আমাকে মেরে ফেলার, কারণ ওর তো যেটা প্ল্যান, এরকমই কিছু চিন্তা ভাবনা করতেছে কিনা, বা কোনো ক্রাইম করার চিন্তা করতেছে কিনা। কারণ নইলে ও আমার কাছে কেন বলবে না? আর আমার উপর তো শারীরিক মানসিক টর্চার চালাচ্ছে এসে,
আমার গায়ে হাত তুলতেছে, আমার সেকেন্ড বেবিটা আসার পরেও আমাকে ধাক্কা দিয়ে তার বাসায় ফেলে দিয়েছে, আমার গায়ে হাত তুলেছে, সেগুলো তো আছে, রেগুলার আছে। তো যাই হোক, পরে আমি তাকে বললাম যে দেখো আমার অফিসে এরকম প্রবলেম হয়েছে, তুমি যদি ওদিকে বাসা নাও তাহলে আমি তোমার সাথে এখানে আসি, আর যদি না নাও আমি আমার শাশুড়িকে বললাম মা আমি চলে যাবো একবারেই, আপনি চাইলে আমার সাথে থাকতে পারেন, আমার আপনাকে নিয়ে কোনো ইয়া নাই, আপনি থাকবেন, আপনার নাতি আছে সেই অধিকার, আপনার ছেলের অধিকারে থাকতে হবে না। কারণ যেহেতু আমার শ্বশুর নাই, আমার শাশুড়ির মানে শ্বশুর মারা যাওয়ার আগে আমি আমার শ্বশুরকে কথা দিয়েছিলাম তার দায়িত্ব আমি নেব। আচ্ছা সো আমি এখনো বলবো যে যদি সে শুনে থাকে আমি বলবো যে আপনার ছেলেদের সাথে যদি না হয় বা ছেলে বউয়ের সাথে না হয় আমার বাসায় চলে আসেন নির্দ্বিধায়, আমি আপনাকে সাদরে ভালো রাখবো, আমার মাকে আমি যতটুকু সম্মান করি আপনাকেও ততটুকুই সম্মান দিয়ে রাখবো। ওকে যাই হোক, তো সব মিলাই এগিয়ে গেল, যাওয়ার পরে তখন সে বাসা নিল, আমার শাশুড়ি অনেক বুঝাইলো, বোঝানোর পর সে বাসা নিল, নেয়ার পর আমার বাসার পাশাপাশি একটা আরো কম ভাড়ায়, মানে 9,500 টাকা ভাড়া, কারেন্ট পানি সব মিলাই 10.5 মতো আসে, ওখানে বাসা নেওয়ার পরে সে সপ্তাহে একদিন করে বাসায় আসতে লাগলো, আসে না। তা আমার কথা হচ্ছে আমরা আলাদা হইলাম, বাসা নিলাম, তুমি বাসায়, আমার তো তোমার কাছে অনেক বেশি টাকার দরকার নেই, আমি তো এইটুকুতে হ্যাপি আছি, তো তুমি কেন এত, আমার ওভার টাইমের দরকার নেই, তোমার এখানে থাকারও দরকার নেই, কারণ আমি জানি ও এখানে থেকে কোনো না কোনো ক্রাইম, সে মেয়ে জনিত হোক আর যে কোনো ইয়ে হোক, ও এগুলোই করতেছে, যার ফলে সে বউ বাচ্চার প্রতি কেয়ারলেস ভাব, মানে কোনো কেয়ারই নেই। আচ্ছা সো যাই হোক, এগুলি গেল, সব গেল, এভাবে মনে করেন এরপরে রমজানের মধ্যে সে আমাকে বলতেছে যে তোমার আমি একটা ল্যাপটপ কিনবো, তো আমি বলছি কেন, তোমার যদি টাকা থাকে, কারণ সামনে আমাদের সিজার আছে, অনেক টাকা খরচ লাগবে, মিনিমাম প্রায় 1 লাখ টাকা, তো সো তুমি সেইভাবে প্রিপারেশন রেখে, ফার্স্ট বার আমার বাবা দিছে, এবার কিন্তু দিবে না, আর আমি সংসারতে আছি, সংসার খরচ সব মিলাই আমার তেমন কিছু থাকতেছে না। সে বলে যে আমি এত জানি না, তুমি কিভাবে ইয়ে করবে জানি না, তাহলে তুমি আমাকে ল্যাপটপের টাকা এনে দাও আচ্ছা আমার বাবার কাছ থেকে, যে ঈদে তো কিছু দিবেই, ঈদে তো গিফট দিবে, ল্যাপটপ কেনার টাকা। যাই হোক, তখন সে আমার বাবাকে ফোন দেয়, আমি আমার সাথে এদিকে তর্ক বিতর্ক ঝগড়া হয় আমার ছেলেটাকে নিয়ে, আমি রুমে যে মানে আমি ভয়ই রুমে যে দরজাটা আটকাই দিই, কারণ দিয়ে চুপ করে বসে থাকি যে এ ছেলে তো এই এই কথা বলতেছে যে তোর পেটে বাচ্চা আছে দেখে আমি তোকে নিয়ে ভয় করব না, যে তোর পেটে বাচ্চা আছে, এইভাবে আমি বলতেছে তোর পেটে বাচ্চা আছে দেখে আমি মনে করিস না যে আমার হাত চুপ করে থাকবে। আচ্ছা তো আমি আমার ছেলেটাকে নিয়ে, কারণ আমার ছেলেটা তো এগুলি দেখতে দেখতে সে আর আমার বাসায় আসতে চায় না, সে নানির কাছেই থাকবে, সে ওখানেই ভালো। তো যাই হোক, পরে আমি দরজা আটকে বসে থাকি, এরা এ এ- এ কি করলো, আমার বাবাকে ফোন দিল, দিয়ে বললো যে আপনি আজকে ইফতারির সময় আসবেন, আপনার মেয়ের বিচার করে যাবেন। ইফতারের মানুষ দাওয়াত দেয়, সে মেয়ের বিচার করার দাওয়াত দিতেছে আচ্ছা একজন বাবার কাছে। তখন আমার বাবা আমাকে ফোন দিল, কি ব্যাপার, তা আমি বললাম যে বাবা এরা সবাই বলে, আমি জাকিরকে বলছি যে তোমাদের আলাদা করে দিছি, তারপরে কেন আমাদের ইন্টারফেয়ার করা হচ্ছে। তখন আমি বলতেছি বাবা এরা সবাই একই গোয়ালের গরু, এর ভাই যদি প্রথম থেকে প্রতিবাদটা করতো যে তুমি নিজে থেকে বিয়ে করে তুমি কেন এই মেয়েটাকে টর্চার করতেছো, আমি তো শ্বশুর বাড়ি থেকে কিছু নিয়ে নিই, তবে তুমি কেন এত টর্চার করতেছো, তাহলে কিন্তু এই ছেলেটা একটু হইলেও ভয় পায়। কিন্তু না, তার ফ্যামিলির কেউ বলতেছে না, তার মা না, তার বাবা না, তার ভাই না, তার কোনো আত্মীয় স্বজন কিছু বলতেছে না, সে যা করতেছে এভরিথিং রাইট, আর আমি যা করতেছি এভরিথিং রং। আচ্ছা তো যাই হোক, কারণ আমি মেয়ে মানুষ, পৃথিবীতে সবচেয়ে বড় কথা, আর আমার যে জিনিসটা শুনতে তো কথায় কথা আমার অতীত নিয়ে খোটা দিত, তোর আগে সংসারে হয়নি, তোর আমার সাথেও হবে না, আচ্ছা যে জিনিসটা মানে খুবই কষ্টদায়ক ছিল। আরে তোর মানে আমাকে এভাবে বলতো, তোর তোর তো 100টা দিয়েও কাজ হবে না, তোর সাথে 100 জন আসলেও সংসার করতে পারবে না। ইভেন আমার বাবা আমাকে খারাপ ভাষায় মানে অনেক গালিগালাজ আমরা দিত। আসবো আবার আপনার কাছে। যাই হোক, এরপর সব এইগুলি চলতেই থাকে রেগুলার আমাদের। পরে যে সে আমার বাবা সেদিন আর আসে না, আমি না করে দিই যে এরা সবাই একই গোয়ালের গরু, এই কথাটা আমি বলি, কারণ আমার ভেতরে একটা ক্ষোভ জমে আছে। যাই হোক, রাত ইফতারি করতে তার ভাই আসে, সে মানে সেদিন রাতেও বলতেছে আমি একে ডিভোর্স দিব, আমি এর সাথে সংসার করবো না, মানে তার মতো কিছু পাইলে সে সংসার করবে, আর তার মতো কিছু না পাইলে সে সংসার করবে না। আচ্ছা যে মেসেজটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে দিত। যাই হোক, আমি এটা শুনতে শুনতে আমি এটা অভ্যস্ত হয়ে গেছি। সে তার গ্রামে যে তার বাবা মার সাথে ঈদ করলো, মা ভাইয়ের সাথে, আর আমি ন্যাচারালি আমার ছেলেকে নিয়ে বাবার বাসায় ঈদ করলাম। চলে গেল, রমজান ঈদ পার হয়ে গেল। ও এর মাঝে আব্বা তাকে দাওয়াত দিয়ে খাওয়ালো,
ঈদের যে গিফট গুলো সেটা দিল। ঈদের গিফট বলতে আমি বলছি, আর আমাকে আমার বাবা বলছে যে কত টাকা লাগবে সেটা বলো। আমি বলছি টাকা না, তুমি গিফট দিবা, আমার শাশুড়িকে শাড়ি দিবা, আমার হাজবেন্ডকে পাঞ্জাবি পায়জামা, এক জোড়া জুতো কিনে দিবা, ব্যাস। তুমি ওদের টাকা দিবে না। ওদের টাকা পেতে পেতে অনেক বেশি হয়ে গেছে। ওদের বলতে আপনি কাদের বুঝিয়েছেন? আমার হাজবেন্ড। শুধু আপনার হাজবেন্ড দের বলছেন, মানে আপনি কি তার ফ্যামিলিকেও মেনশন করছেন এখানে? আমি এখানে ফ্যামিলিকে এই জন্য করছি যে তার ফ্যামিলি তাকে সাবধান করছে না। আচ্ছা, তার ফ্যামিলি তাকে সাবধান করছে না। তার ফ্যামিলি তাকে কেউ বলতেছে না যে তুমি অন্যায় করতেছো, বাচ্চা হয়ে গেছে তারপরে তুমি এইগুলি করতেছো, তার মানে তুমি অন্যায় করছো। তুমি দায়িত্ব নিতে পারতেছো না, আবার তুমি বড় বড় কথাও বলতেছো। মানে কারণ- এটা আপনি বলছেন যে তার ফ্যামিলি তাকে সাবধান করছে না, কিন্তু আপনার সাথে তার যে এই রকমের সম্পর্ক, এতে কি কেউ তার ফ্যামিলির কোনো বেনিফিট হচ্ছে কিনা? হ্যাঁ, তার ফ্যামিলি তো অবশ্যই সেই টাকাগুলো নিয়ে সে কি করছে। আচ্ছা। যেখানে তার ভাইয়ের বিয়ের সময় দেওয়ার মতো সামর্থ্য ছিল না, সেই ভাইটা গাড়ি কিনলো কিভাবে? আচ্ছা, মানে এটা হচ্ছে আপনার প্রশ্ন। প্রশ্ন। আচ্ছা, কিন্তু এইটাকে আপনার একবার মনে হয় না যে তার ফ্যামিলির প্রতিও তার একটা দায়বদ্ধতা আছে বা দায়িত্ব আছে? সেটা অবশ্যই আছে। এটা আমি বলি যে সেটা সে অবশ্যই করবে। সেটা তাহলে আমাদের প্রতি কি কোনো না, দায়বদ্ধতা নাই? অবশ্যই সেটাও আছে। আমাদের প্রতি ফিল আপ করে দেন সে মানে আমার কথা হচ্ছে ফিল আপ করতে হবে না, 50-50 করো। আচ্ছা, আমার কথা হচ্ছে 50-50 করো। তুমি তাদের জন্য 100% করতেছো আর আমার জন্য 1%ও করবে না, এটা তো হতে পারে না। ওকে। আমরা একটা বিষয় না অনেকেই আমাকে প্রশ্ন করছে, তার ভাবির সাথে তার যে কনভারসেশন এবং ওইটার আসলে পরিসমাপ্তি কি হয়, মানে ওই ব্যাপারটা ভাবির সাথে কি আসে? দেন ও বলে আমাকে যে তুমি শোনো, তুমি আমার অ্যাবসেন্সে বা যদি ভাবির সাথে কথা বলতে হয় আমার সামনে কথা বলবে, আচ্ছা, আমার অ্যাবসেন্সে কখনো ভাবির সাথে তুমি যোগাযোগ করবে না। আচ্ছা, এইখানের মেইন বিষয়টা আসলে কি ছিল? এখানে এই মেন ভাবির সাথে। বিষয়টা ছিল কি, আসলে এরা মানে মানুষের শুধু শুধু বদনাম বলতো আচ্ছা, এবং তার ভাবি আসলে সবাই তো নিজের সংসারটাকে আঁকড়াতে চায়। হুম, তার ভাবিও সেটাই চাইছে যে আমি যেভাবে হোক আমার সংসারটাকে আঁকড়াবো। এরা একটা ভালো মানুষকেও খারাপ বানাচ্ছে, খারাপ মানুষকেও ভালো বানাচ্ছে। এখন উনাকে এই পরিস্থিতিতে টিকতে যা করতে হইতেছে উনি তাই করতেছে। আচ্ছা, মানে প্রয়োজনে আমাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হলে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে, প্রয়োজনে আমাকে ভালো হিসেবে ব্যবহার করতে হলে ভালো হিসেবে ব্যবহার করতেছে। যেমন সামনে আসবো, আমি ভাবির আরো Okay. কিছু কথায় আসবো যে ভালো কোনো মানুষের আছে, শুধু যে তার তারপরে খারাপ কি হলো? আছে তাও না। যাই হোক, তারপরে এরপরে রমজান ঈদের গেল। সময়, হ্যাঁ। হ্যাঁ, রমজান গেল, কোরবানি। তখন আমার এমন সিরিয়াস অবস্থা, মানে ডাক্তার বলতেছে, দেখে বলতেছে মানে আমি মুভ করতে পারবো না এবং ঈদে জানি আমি কোনো লাফালাফি ফালাফালি না করি বা ঈদের জানি আমি কোনো প্রেশার না নেই, আচ্ছা, এটা ডাক্তার বলতেছে। পরের দিনই ও জানে না, কারণ ও যে ডাক্তারের কাছে যায়ও না আমাকে নিয়ে আসে, ও সময় পায় না। আমি আচ্ছা। বেশিরভাগ আমার বাবা আমাকে নিয়েই যাই। আপনার প্রথম যে ছেলেটা, তার সাথে তার বাবার সম্পর্কটা কেমন ছিল? আমার ছেলেটা খুব বাবা নেওয়াটা, মানে বাবা তেমন সময় দিত না, কিন্তু বাবা যদি একটা কথা বলতো সেই কথাটা তার কাছে মনে হতো যে বেদবাক ওটা। আমি একটা কথা 10 বার বলে শিখাইতে পারতাম না বা আমার ফ্যামিলি 10 বার বলে না পারতো, কিন্তু ওর বাবা একবার বলে সেই কথাটা সে শিখে যায় আচ্ছা, মানে তার বাবার প্রতি তার একটা টান ছিল। অনেক বেশি। কিন্তু তার বাবা যেহেতু আপনার সাথে বারবার এই ধরনের ব্যবহার করছে, কিন্তু তার সন্তানের সাথে কি তার দায়িত্বটা কি, বা আপনি যেমনটা তার দুধের ব্যাপারে বলছিলেন যে তিনি আসলে এই ব্যাপারগুলো প্রথম দিকে ও পালন করতেন না। মানে ও আসলে এই ব্যাপারগুলো আমি স্যালারি পেলে আগে আমি বাচ্চার খাবার কিনতাম। আচ্ছা, কিন্তু তার ক্ষেত্রে কি এরকম হতো না? তার মানে বাচ্চার ক্ষেত্রে সে মানে কোনোদিন একটা চিপস বলতে পারবে না যে আমি আজকে বাচ্চার জন্য চিপসের প্যাকেট একটা হাতে করে নিয়ে আসছি। আচ্ছা, ওকে। কিন্তু বাচ্চার প্রতি কি তিনি দায়িত্ব পালন করতেন কি করতেন না? ভালোবাসাটা তো দেখাই তো, এখন ওইটা কৃত্রিম না বা আসল সেটা তো, কারণ এখনো তার প্রতি দায়িত্ব আমি তখন বুঝবো যখন সে বাচ্চাটা আমাদের কাছে কন্টিনিউয়াসলি করা শুরু করবে তখন। এখন তো আমি বুঝতে পারতেছি না যে এটা দায়িত্ব না। দায়িত্ব হলে তো বাচ্চা, একটা বাবা তো বাচ্চাকে ছেড়ে যেতে পারে না। হ্যাঁ, আমি আচ্ছা, খারাপ, আমরা আবার আমি এই জন্য আসবো বলছি যে তারপরে। এটা পরে আসি আমরা নেক্সট। যাই হোক, তখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার এরকম বললো। পরের দিন সে আব্বার কাছ থেকে শুনলো ডাক্তার এটা বলছে, আমাকে বলতেছে যে যেহেতু আমরা সবাই ঢাকায় আছি, মাও ঢাকায় আসতেছে, আমি ভাইকে নিয়ে একসাথে ঈদ করতে চাই। এদিকে কাজের বুয়া চলে গেছে ঈদের সময়। আমি বলতেছি কথাটা আগে বলবা না? ঠিক আছে, আমি তারপর ইয়া করি না, বলতেছি যে আমি এই অবস্থা, রান্না বান্না সব কাজ কে করবে? বলে আমার মা করবে। অথচ আমার শাশুড়ি এত মানে বয়স্ক না, কিন্তু তারপরে সে করতে পারে না, সে করে না। তো আর ঈদের মধ্যে রান্না তো এতগুলো মানুষের রান্না তো কম না। যাই হোক, আমি আমার নিজের পকেটের টাকা দিয়েই আমি আমার বাবাকে দিলাম, বললাম বাবা একটু কষ্ট করে বাবা বাজার করে এনে দিল, সব বাজার করে এনে দিল। আম্মা সেইগুলি কাটাকুটা করে নিজে এবং বুয়াকে দিয়ে কাটাকুটা করে সব আমার বাসায় একদম মানে প্যাকেট করে দিয়ে আসলো। কারণ আমি না পারতেছি বসতে, না পারতেছি উঠতে, না পারতেছি চলতে। তারপরেও আমি এইভাবেই মনে করেন, যেহেতু বুয়া নাই, তারপরে আমি এই 3 দিন তাদের সাথে টাইম, মানে 3-4 দিন একসাথে থাকলাম, রান্না বাড়ি করলাম। আমার যা যথেষ্ট আমাকে হেল্প করলো রান্নাতে এবং কাটাকুটি সবকিছুতে। উনিও 4 মান্থে প্রেগনেন্ট ছিল, বাট উনিও সমানভাবে ইকুয়ালি হেল্প করলো।
তো যাই হোক, ঈদটা পার হলো, পরের সপ্তাহে 3 দিন বন্ধ পেলাম। আমি বলতেছিলাম যে এই সপ্তাহটা আমি একটু রেস্ট নেব। আমি ঈদের মধ্যে রান্না করতেছি, ফ্লোরে ঘুমাচ্ছি, যেখানে আমি নিজে নড়তে পারি না, ইভেন হাজবেন্ডের নিডও ফিল আপ করতেছি। মানে হাজবেন্ড আমাকে এমন কষায় যে ঈদের দিন সে বলতে, মানে মসজিদে যাওয়ার আগে বলতেছেও না যে একবার ঈদ মোবারক। পরের দিন সে আমাকে বলতেছে যে ঈদের দিন দেখছো আমাদের ঈদের দিনটা কেমন গেল, কেউ কাউকে বললাম না যে ঈদ মোবারক। আচ্ছা। আমি চিন্তা করলাম আমার কষ্ট কোথায়, আর তুমি কি বলতেছো? তুমি বরং আমাকে বলবা যে তুমি এত কষ্ট করতেছো, তোমাকে আমি আমি সরি যে তোমাকে এতটা কষ্ট করতে হচ্ছে। এই সময় মানুষ একটু রেস্ট চায়, একটু ভালোবাসা চায়, কিন্তু আমি তো সেটা দিতে পারতেছি না। যাই হোক, তুমি যা করতেছো অনেক, না সেটা তো বলাই নাই, সেটা বলা তো দূর হওয়া ব্যাপার। আর কারণ তার কাছে কোনো কিছু বলা মানে তোর সাথে সংসার করবো না, তোকে ডিভোর্স দিব। আচ্ছা। তো যাই হোক, এগুলি সবই গেল, সব কষ্ট মেনে নিয়ে যে পরের সপ্তাহে ভাবলাম 3 দিন রেস্ট নিব। সে বললো আমার মাকে নিয়ে আসবো। তো আমি বললাম যে দেখো আমার শরীরটা খুবই খারাপ। আমি বড় ভাইকেও বললাম, তাকেও বললাম যে শরীরটা খারাপ, তুমি মাকে আর এই সপ্তাহে এনো না, কারণ আমি জানি মাকে আনলে ও বলবে যে তুমি মাকে দিয়ে এসো, পান্থপথ দিয়ে এসো, আমি নিয়ে যেতে পারবো না, আমি অফিসে চলে যাবো, তুমি দিয়ে আসো। সেই সেম কাজটাই সে করলো। আর আমার কথা হচ্ছে আমি একটু রেস্ট চাচ্ছিলাম, যে জিনিসটা শাশুড়ি আসলে একটু গল্প হবে বা তাকেও একটু সেবা যত্ন করতে হবে। সো সব মিলে আমি চাচ্ছিলাম। পরে সে আমাকে এমন নোংরা একটা মেসেজ দিল, যে মেসেজটা শুনে আমার মানে পড়ে আমার চোখ দিয়ে পানি আসলো। হুম হুম হুম। যে এই ধরনের একটা অসুস্থ মানুষ ন্যূনতম ভালোবাসে কি? একটা রাস্তার কুকুরও যে কুকুরকেও তো মানুষের চেয়ে বেশি ভালোবাসে। আর আমি কি এতটাই খারাপ হয়ে গেছি যে এই যে এতগুলো বছর তোমার সাথে পার করলাম, তারপরে তো আমার প্রতি কোনো ইয়া নাই, আমার প্রতি কোনো লাইবিলিটিস নাই। যাই হোক, মানে আমার কখনো জ্বর হলেও তার কোনো কিছু আসে যায় না, কোনো অসুখ বিসুখে, বরং সে পারলে সেই টাইমটা আরো দূরে থাকে। আচ্ছা। তো যাই হোক, এগুলি সবই গেল। যাওয়ার পরে কষ্ট করে আমি ঈদটাও পার করলাম, সবই পার করলাম। আমি বেবি হওয়ার আগে আমি লিফটে আটকে গেলাম। লিফটে আটকে গেলাম। লিফটে আটকে গেলে লিফট ভেঙে, আমার মার বাসায় লিফট ভেঙে আমাকে বের করে। বের করার পর পরে আমরা ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমার কন্ডিশন দেখে বলে যে আপনি দাঁড়ায় আছেন কিভাবে, যেখানে প্রেশার উপরে 100-140। বলতেছে আপনার কন্ডিশন খুবই খারাপ। মানে আমি একাই আমার মাকে নিয়ে গেছি ওখানে, যে আমার বেশ কিছু টেস্ট দিতে বলছে যে এই টেস্টগুলো করান, আমি দেখে আমি কালকে আপনাকে অপারেশনের রুমে নিবো, নইলে আপনার অবস্থা ভালো না, আপনারও লাইফ রিস্ক, বেবিরও লাইফ রিস্ক। আমি একা ডক্টরের কাছে এগুলি কথা শুনতেছি। ডক্টর যে টেস্ট দিছে সেই টেস্ট করাতে যে আমার যা টাকা নিয়ে গেছে কিছু টাকা শর্ট পড়ছে। শর্ট পড়ার পর আমি তাকে ফোন দিয়েছি, আমার হাজবেন্ডকে ফোন দিয়েছি যে আমার কিছু টাকা লাগবে, তুমি এরকম দিতে পারবা? তো সে বলতেছে যে না আমি দিতে পারবো না, আমি আর নিয়ে আসি নাই। তো ঠিক আছে, তুমি অন্যভাবে মানে করো। পরে আমি আমার বাবার কাছে ফোন করে একজনের বিকাশে আমি সেই টাকাটা নিই। পরে এই অবস্থা আমি বলছি যে তুমি চলে আসো, তুমি এখানে আসো। আম্মা ফোন করে বলছে বাবা ওর অবস্থা ভালো না, তুমি আসো। আমি তো বাচ্চা নিয়ে, আমি ছেলেটাকে নিয়ে বসে আছি, আমি ওর সাথে দৌড়াইতে পারতেছি না, ও একা দৌড়াচ্ছে, এটা ওর খুবই খারাপ অবস্থা। তো পরে সে আসছে, সে একটা টাকা নিয়ে আসে নাই। সে তার পকেটে কার্ড আছে, সে বুথ থেকে, যেহেতু আমি চাইছি তার তো বুথ থেকে টাকা তুলে নিয়ে আসা উচিত ছিল, আসে নাই। বরং আমি ডাক্তারের রুম থেকে আমি সবকিছু করে বের হয়ে এসে ডাক্তার বের হয়ে এসে ওইগুলি দেখে সে আরো কিছু টেস্ট দিল। বলতেছে যে কালকে সিজার করতে চাচ্ছি, তুমি যদি তোমার হাতে যদি ইয়া না থাকে তাহলে কালকে দিন সময় নিয়ে পরের দিন আমি তোমাকে সিজার করবো। তো যাই হোক, পরে আমি এসে বললাম ওকে, বলার পর টেস্ট গুলো করতে দিব। এখন সেক্ষেত্রে আমি ওকে বলতেছি তুমি টাকা আনছো, টাকা দাও, টেস্ট গুলো করাতে, এগুলি একটু করাতে আরো কিছু টাকা লাগবে। বলে আমি তো টাকা আনি নাই, ঠিক আছে। তো আমার কাছে যে 300 টাকা ছিল, সেই 300 টাকা দিয়ে আপাতত মানে টেস্ট গুলো করালাম, পরে নেওয়ার সময়, রিপোর্ট নেওয়ার সময় ইয়ে দিব, বাকি টাকা করবো। চলে গেলাম। যাওয়ার পর সিএনজি ভাড়াও তো তার কাছে নাই, তার কাছেও নাই, আমার কাছেও নাই। আব্বাকে আবার ফোন দিলাম, আব্বা বাসা থেকে নেমে সিএনজি কেন ভাড়া দিল। তখন কি তিনি বেকার? বেকার না, সে কার্ডে পয়সা আছে, সে তোলে না। আচ্ছা। এটা তো তার দায়িত্ব, আমি তাকে তো বলছি পয়সাটা আচ্ছা। তো। এখন এটা যদি মানুষের ন্যূনতম ইয়া না থাকে, সে আমার সামনে বলছে আমি বাসায় 5,000 টাকা রেখে গেছি, ফ্লোরা নিয়ে যায় না, এই ফ্লোরা ইয়া করে না, এরকম বলতেছে। হুম হুম। কারণ আমাকে বাসায় সবাই ফ্লোরা বলে রাখে। তো আম্মা তো জানে ওর ক্যারেক্টারটা, আম্মার কিছু বলতেছে না, যে তা এদের সাথে আর কি বলবো। তো যাই হোক, পরে আমি সব আলোচনা করে ওই রাতের বেলায় আমি বাসায় চলে গেলাম। আমার ভাল লাগতো না, আমি মনে করতাম যে আমি যেহেতু আলাদা বাসা নিছি, ও বাসায় আসলে আমি সেদিন বাসাতেই থাকবো, আমি যেখানেই থাকি না আমার বাসায় থাকতে হবে, আমার ভাল লাগে। তো যাই হোক, আমি বাসায় গেলাম, ও বলতেছে টাকা পয়সা হিসাব করতেছে।
হুম, এখানে কোথায় কয় টাকা ছিল, কয় টাকা খরচ করছো, কয় টাকা তোমার পিছে ব্যয় হলো। আচ্ছা। আমার এত খারাপ লাগলো, আমার কিছু টাকা ছিল যেটা আমি বললাম যে আমি তোমার এক পয়সাও খরচ করি নাই, আমার বাবা মাও জানে না আমি আমার পয়সা খরচ করছি, তোমার টাকা দেখো, তোমার যা রেখে গেছিলে সেই টাকা তোমার, পুরো তোমার 5,000 টাকা, তোমার 5,000 টাকাই আছে না। এই জিনিসগুলো আর বাবা আমাকে বলতে পারতেছি না। যাই হোক, পরে সিজার সিজার করলো সেদিন। আব্বাকে বললাম যে আম্মার কাছে আমি মূলত টাকা রাখছি, যে এই টাকাটা তুমি রাখবা, ওই সিজারের দিন দিয়ে দিবা। সে দিল 50-50, মানে আমি ডাক্তারের খরচ দিলাম, সে মেডিকেল খরচ দিল আচ্ছা। 50-50 যেটা বলে। দিয়ে এরপরে আমি বললাম যে আমি বাসায় যাব, সে আমাকে, না তোমার বাসায় যাওয়া হবে না, তুমি মার বাসায় যাও। আচ্ছা। মানে শুধু আমি একা থাকবো না, আমার বাবা, মানে ও আমার শাশুড়ি থাকবে, আমার যে আত্মীয় স্বজন আসছে সবাই থাকবে। হুম, হুম, হুম। তখন আমার কাছে বিষয়টা দৃষ্টিকটু লাগলো। আমি থাকবো, আমার আত্মীয় স্বজন সবাই থাকবে, আমার কথা হচ্ছে আমি বাসায় যাব, তোমার ওখানে থাকবো, যখন আমার বাসায় আমাকে হেল্প করার মতো কেউ থাকবে না, তখন আমি বাচ্চাকে নিয়ে আমার মার বাসায় এসে আবার কিছুদিন থেকে যাব। হুম। আমি কেন সব সময় কন্টিনিউয়াস থাকবো? আর তুমিও তো পারো একটা সপ্তাহ ছুটি নিয়ে, অন্য সময় ছুটি নিতে পারো, একটা সপ্তাহ ছুটি নিয়ে তুমি কি আমাকে টাইম দিতে পারো না? আমার বাচ্চা, তুমিও তো একটা বাবা, ইকুয়ালি তো তোমারও দায়িত্ব না। বরং যেদিন আমি হসপিটাল থেকে মানে আমার বাসায় রেখে গেল, সেদিন আমার খুবই কষ্ট লাগলো, এবং আমার মানে এত মনে হলো যে দুনিয়াতে আসলে কি আমার থাকার কোন মনে হয় কোথাও জায়গা নেই, তাই আমাকে সবসময় ঘুরে ফিরে বাবার বাড়ি ফিরে আসতে হয়। তো রাতের বেলা আমার ফেসবুকে এই মানে ম্যাটারনিটি, মানে এই পিরিয়ডটা নিয়ে একটা পোস্ট ছিল, সেই পোস্টটা দেখে সে আমাকে মেসেজ করছে, তুমি আমাকে চেনো না, আমি কতটা, মানে এমন একটা জঘন্য হুম, মেসেজ দিছে, হুম। মানে মেন্টাল টর্চার। খুব খারাপ লাগছে। লাগার পর আমি বলছি যে, একটা এটা তো আমি তোমার নাম করে দেই নাই, আসলে ও যে এটা করে এই জন্য ওর মনে এটা বিততেছে। হুম, হুম। তো যাই হোক, পরে ওই ওই পোস্টটা আমি ডিলিট করে দিলাম, দিয়ে যে ঠিক আছে, যে এটার জন্য যখন এত কথা, ঠিক আছে ডিলিট করে দিছি। এরপরে যাই হোক 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে যায়, ও আমাকে বাসায় নিবে না। আমি ওর ভাইকে বলি যে আমি প্রয়োজনে কাজের মানুষ রাখো, রেখে আমাকে আমার ইয়ে করো, তাও আমি বাসায় চলে যাই। আমার বাসায় থাকতে আমি কেন মার বাসায় আমার শাশুড়িকে নিয়ে সবাইকে নিয়ে থাকবো? আর সে মাঝে মাঝে বাসায় আসতেছে, একা থাকতেছে, যেটা আমার ভালো লাগতেছে না। বাসায় গেলাম ভাইয়া, জোর করে তার সাথে আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর 3 দিন আমার গায়ে হাত তুললো। আচ্ছা। এট লাস্ট 5ই অক্টোবর 2018 আমাকে কাজের বুয়ার সামনে অকথ্য ভাষায় গালাগালি, অন্য সময় তো করে, কাজের বুয়ার সামনে অকথ্য ভাষায় গালাগালি, এবং আমি বলতেছি তাকে যে প্লিজ তুমি একটু থামো, বুয়া আছে, বুয়া বলে দিবে সবাইকে, মান সম্মানের তো একটা বিষয় আছে। বলে তোদের আবার মান সম্মান? আচ্ছা। আমাকে বলতেছে, মানে আমরা মানে যে হুম, ভাষায় হুম। বলছে ওই ভাষাটা আর আমি বলতে পারছি না, Okay. আমার মুখে আসে না। বলছে তোদের মান সম্মান, তোদের পুরুষের অভাব হয় না, তোদের আবার মান সম্মান, মানে আমার যেহেতু অতীত একটা আছে, হুম। সো এই জন্য তার বলতেছে। এরপরে কি করলো, মানে এক পর্যায়ে সে আমার গায়ে হাতই তুললো, আচ্ছা। হাত তুলে আমাকে বলতেছে, আমার বাচ্চাটা আমার শাশুড়ি গুলো দিয়ে বলতেছে, তুই বের হয়ে যায়, তুই কাবিন নামা নিয়ে আসবি তোর বাপের কাছ থেকে, নিয়ে এসে তুই আমার ডিভোর্স দিবি, দিয়ে বাচ্চা নিয়ে চলে যাবি। আচ্ছা। এই কাজটা করলো। যাই হোক, আমি এত লাগলো, যেখানে আমার ঘরে বাজার করতেছে না, আমি না খেয়ে আসি 1.5 দিন, কিন্তু আমি তারপরেও আমি কিচ্ছু বলতেছি না যে আমার জন্য বাজার করো। সে আমার গায়ে এসে হাত তুলতেছে। যাই হোক, কারণ সে এখন অনেক বড় হয়ে গেছে, এখন মাসে 60,000 টাকা ইনকাম করে। আমার মতো বইয়ের তার দরকার নেই, তার কাছে অনেক মেয়ে আসবে। আচ্ছা। কারণ চেহারাটা সুন্দর আছে, হুম। আমি সুন্দর না, সো আমার কাছে আমি অসুন্দর মানুষ। আচ্ছা। আমি সেদিন বাবার বাসায় চলে যাই। Okay. বাবার বাসায় যাওয়ার পরে আমি কিছু বলি না আমার মাকে, আমি বলি আমার ছেলেকে দেখতে আসছি, কিন্তু কাজের মেয়েটাই সব বলে দেয়, দেন আব্বা আম্মা জানে, এদিকে ওর ভাইও ফোন দেয়, বাসায় আসে সেদিন ফোন দেয়, কিন্তু কেউ আমাকে নিতে আসে না ভাইয়া, আচ্ছা। কেউ আমাকে নিতে আসে না, সবাই বলে বিচার করতে আসো, আচ্ছা। ফ্যামিলি নেই, মানে গেলে আবার কিছু না কিছু চাইবে, আর কিছু না কিছু শর্ত থাকবে। হুম। যাই হোক, 2 দিন পরে আমি একাই ফিরে গেলাম, যেদিকে বাসার তালাটা বদলাই দিছে, আচ্ছা। আচ্ছা। এরপরে যাক সেটাও গেল। এরপরে আমাকে শুধু মেসেজ দিচ্ছে, আমি তোকে ডিভোর্স দিব, তোর সাথে সংসার করবো না। আচ্ছা। আমার বাচ্চাটা যেহেতু 13ই সেপ্টেম্বরে হয়েছে, হুম। তো অক্টোবরের 5 তারিখে এই ঘটনা, সো ন্যাচারালি অল্প সময়ের ডিস্টেন্স। তো যাই হোক, এরপরে 1 সপ্তাহ পর আমি শুনলাম বাড়িওয়ালা ফোন দিল, সেও তার মাকে দিয়ে ফোন দিলো যে বাসা ছেড়ে দিছি। আচ্ছা। বাসা ছেড়ে দিয়ে ফার্নিচার নিয়ে যেতে পারে নাই, কারণ বাড়িওয়ালি প্রোটেকশন দিছে। বাড়িওয়ালি হচ্ছে আমার বান্ধবীর মা, যে বাসা নিচে একসাথে ছাড়তে হলে একসাথে ছাড়তে হবে, এবং ফার্নিচার নিতে হলে একসাথে বের করতে হবে।
আচ্ছা। এটা বাড়িয়ালি প্রোটেকশন দিছে, তো সে নিতে পারে নাই। হুম। তো বাড়িয়ালি আমাকে ফোন দিয়েছে যে এরকম ব্যাপার, ও তো বাসা ছেড়ে দিছে, তো তুমি কি করবা? তো আমি বলি আন্টি তাহলে 2টা মাস আমাকে টাইম দেন, আমি দেখি কি করা যায়। তখন এদিকে ওর ভাই মা আত্মীয় স্বজন সবাই জানে যে এই অবস্থা, কিন্তু কেউ আমাকে নিতে আসছে না বা কেউ বলতেছে না যে, একবার বলতেছে সরি ভুল হয়ে গেছে তুমি ফিরে আসো বা তুমি বাসায় আসো, উল্টা আমাকে আরো টর্চার করতেছে। তখন আমি চিন্তা করলাম যে এভাবে বাসা ভাড়া দিয়ে তো আর চলা যায় না, তো যে টাকা দিয়ে আমি ভাড়া দিব সেই টাকা দিয়ে আমি লোন দিব, আমি তো একজন ব্যাংকার, হুম। আমি তো না। ঠিক আছে, তো আমার যে সেভিংসটা ছিল আমি সেই সেভিংস দিয়ে আমি আমাদের ওই ফ্ল্যাটটা আগেই দেখা ছিল, মানে আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম এবং লাস্টের পর্যায়ে ছিলাম, সো আমি সেই সময়টা আমরা আসলে ওই ফ্ল্যাটটার মানে কথাবার্তা চলতেছিল, কিন্তু করি নাই, যে ফাইনাল করি নাই যে আমরা Okay. নিব পরে যাই হোক, পরে আমি ওই ফ্ল্যাটটাকে বুকিং দিলাম, Okay. দিয়ে বললাম যে আমাকে 2 মাসের মধ্যে রেডি করে দিবেন, আমি ফ্ল্যাটটাতে 2 মাস পরে উঠে যাব, এতে কি হবে আমার ভাড়া দিতে হবে না, আমি ভাড়া টাকার সাথে কিছু অ্যাড করে আমি লোনটা দিব, হুম। এটা আমি চিন্তা করলাম। তো আমি লোনের সব প্রসিডিউর করলাম, করার পরে লোনটা আনফরচুনেটলি পাশ হলো না। কেন হলো না তার এক্সাক্ট রিজন দেখালো, দেখেন আপনার হাজবেন্ডের সাথে তো ডিভোর্স হয় নাই, তো ও একটা ঝামেলা, ধরেন আপনি কোনো কারণে মারা গেলেন বা কিছু হলেন, তখন উনি এসে বাচ্চাদের গার্ডিয়ান হিসেবে উনি দাবি করবে, তখন আমরা পারবো না ওনার কাছ থেকে এই ফ্ল্যাটের কোনো কিছু করতে, তখন আমরা একটু বিপদে পড়ে যাবো। আচ্ছা। তো সব মিলায় ওনারা বললো যে আপা আর আপনাদের একটু সময় লাগবে লোনটা পাস হইতে, আপনি এভাবে হবে না, যদি উনাকে একটা সাইন নিতে পারতেন তাহলে আমরা লোনটা ডিসবার্স করে দিতাম আপনাকে। তো লোনটা হলো না, তখন আমি অলরেডি 13-14 লাখ টাকা দিয়ে ফেলছি, এখন আমি কি করবো, ব্যাক করে আসার মতো, তো ব্যাক করে আসতে গেলেও প্রায় আমার অনেক টাকা লস হয়ে যাবে, তখন আর কবে ফ্ল্যাট বিক্রি হবে তারপর আমাকে টাকা দেবে, তার আগে না। তখন আমার বাবা মা সাহায্য করলো আমাকে, আচ্ছা। প্রায় 14 লাখ টাকা তারা সাহায্য করলো। ওকে। 14 লাখ টাকা তারা সাহায্য করলো, শুধু তারাও না, আমার কিছু কলিগরাও আমাকে সাহায্য করলো। সে মানে তারা দিল নিল এভাবে চলতেছে। তো যাই হোক 14 লাখ টাকা সাহায্য করলো। এরপরে আমি ফ্ল্যাটটায় উঠে গেলাম। উঠে যাওয়ার পরে এর মাঝে তাকে সে কিন্তু আমার সাথে যোগাযোগ করতেছে না। এর মাঝে আমরা যেহেতু সে যোগাযোগও করে না, তার ফ্যামিলি সবাই জানে। পরে আমি আমার বাবাকে নিয়ে তার এক অফিস কলিগের বাসায় গেলাম। ওকে। গেলাম এবং এই বিষয়গুলো বললাম যে এরকম সে তো কথা শুনে না, বা সংসারের দায়িত্ব নিতে বলে সে এরকম করে। তাকে আর এত বিষয় না বলে, মানে একটা মানুষের এত নেগেটিভ এত কিছু না বলে, হালকা পাতলা কিছু বলে, যে সে বললো যে আপনারা কি কোনো সন্দেহ করেন যে সে কিছু, আমি বলি না, আমি মানে করলেও বলতেছি, কারণ আমার কাছে প্রুফ আছে, তো আমি তারপরে বলতেছি না সে এগুলো করে না। তো যাই হোক, পরে সব মিলে এগুলো সব গেল। যাওয়ার পরে আমি একজন লয়ার, একজন নারী উন্নয়ন সংস্থার একজন সদস্য না, উনি ওইখানের ভাইস প্রেসিডেন্ট, এরকম 3 জনকে নিয়ে তার অফিস কলিগের মাধ্যমে, মানে অফিস কলিগ বললো যে হ্যাঁ ও অমুক দিন আপনার ওইখানে যাবে, আপনি মিট করেন, বসবেন। বসলাম, বসার পরে সে ওইখানেও সে মানে উগ্র কথা, কোনো এক্সাক্ট কোনো নাই, রিজন নাই, সে বলতেছে আমাকে ফ্ল্যাট বিক্রি করে দিতে হবে, ফ্ল্যাট সেল করে দিতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে, গাজীপুর যেয়ে বাসা নিতে হবে। আচ্ছা। চাকরি ছেড়ে দাও মানে গাজীপুর যে বাসা না, মানে বাচ্চাদের তো কেউ টেক কেয়ার করে নাই, 2টা বাচ্চা, অবভিয়াসলি চাকরি ছেড়ে দাও। তো ওনারা আমাকে বললো আপা এই ছেলে কোনোদিন সংসার করবে না, এট লাস্ট ওরা চলে যাওয়ার পর এই ছেলে কোনোদিন সংসার করার কথা না, এত শর্ত দিয়ে সংসার হয় না আপা। আর যে ওনার তো বাচ্চার প্রতি মায়া দয়া নাই, আজকে আসছে উনি কি বাচ্চার জন্য একটা কিছু, বাচ্চার কাঁদতে কাঁদতে আবার ফিরে আসছে যে আমার বাবা আমাকে একবার কোলে নেয় নাই, আদর করে নাই। আচ্ছা। তাকে আমি বাসায় পাঠিয়ে দিছি, কারণ সে তো অনেক কিছু বোঝে, তার ভিতরে একটা আছে। পরের দিন সে আমাকে বলতেছে সে খায়ও না, পায়খানাও করে, কিছু করে না, আমাকে বলতেছে মা বাবা কোথায়। আমি অ্যান্সার দিতে পারিনি, আমি বলতেছি বাবা আছে অফিসে গেছে। যাই হোক, পরের দিন আমি আবার ফোন দিলাম তার কলিগের মাধ্যমে, তার বাসায় অনেকবার ফোন দিয়েছি, সব কেউ ফোন রিসিভ করে না। সে আমাকে বললো তোর বাচ্চা মরলো কি বাঁচলো তোর কাছে থাকাকালীন আমি এটা আর কিছু আসে যায় না, বাচ্চা তখন আমার হয়ে গেল তার না। যাই হোক, এগুলি চলতে থাকলো। এরপরে আমি গ্রামে গেলাম, বললো না, মানে তার আত্মীয় স্বজনের কাছে গেলাম, তার আত্মীয় স্বজন বললো আচ্ছা ঠিক আছে বসি, সে বসতে চায় না, তো এভাবে মানে চলে। এরপরে সে বললো যে সে কি করলো, আমি তার যে ঠিক আছে বসবে না যখন, তাহলে আমি তার কাছে কিছু টাকা আমার লাগবে, আমি 5,000 টাকা চাইলাম, সে তার অফিস কলিগের মাধ্যমে চাইলাম, সে টাকা দিল, বাট ওই যে ডিভোর্স লেটার, 1 তালাক দিয়ে একটা লেটার পাঠায় তারপরের দিন টাকাটা দিছে। এটা যেটা সে মুখে বলতেছিল সেটা এবার সে করে দেখালো। আচ্ছা, ডিভোর্স লেটার পাঠিয়েছে। হ্যাঁ, মনে করেন 26 তারিখে ডিভোর্স লেটার পাঠাইছে, 27 তারিখে আমাকে 5,000 টাকা দিয়েছে। এটা কোন মাসে? এটা হচ্ছে
নভেম্বরে 2018 নভেম্বরে আচ্ছা নভেম্বরে যাই হোক। তো আমার ডেটটা এদিক ওদিক হতে পারে, কিন্তু এটাই করেছে সে। ওকে তো যাই হোক, এটা করলো। পরে আমি গ্রামে গেলাম, যে ওর গ্রামের চেয়ারম্যান আমাকে শর্ত দিয়ে দিল। ওর শর্তগুলো আমাকে দিল। আমি আমার ফ্ল্যাট সেল করবে ওর ভাই, এবং ও দায়িত্বে থাকবে। ও আর যতদিন আমার ফ্ল্যাট সেল না হবে ততদিন সেই ভাড়ার টাকা তারা নিবে। আচ্ছা এবং আমার চাকরি মানে জব এখানে যেখানে কি করি, তার কোনো টাকা ছিল এই ফ্ল্যাটটা কেনার ক্ষেত্রে? না, এক পয়সাও তার নাই। আচ্ছা এটাই আমার কথা, আমি আসতেছি মেসেজে। তো আমার চাকরি আমি ট্রান্সফার করে গাজীপুর নিয়ে যাব, যেখানে মানে সবাই চায় যে একটা ভালো পজিশনে থাকতে, ভালো জায়গায় থাকতে, সেখানে গাজীপুর নিয়ে যাবো। আমার বাচ্চা কার কাছে রেখে করবো সেটা কেউ জানে না, সেটা কোনো লাইবিলিটিস নাই, সেটা আমার লাইবিলিটিস। এবং আমি স্যালারি 30,000 টাকা তার হাতে তুলে দেবো। আচ্ছা দেখেন, আমাকে মানে সেখানে আমি যে মানবো কি মানবো না সেটা শোনা হলো না। ইভেন তারা আমাকে বললো এই মেয়েটা মানসিক সমস্যা আছে। আচ্ছা আমি কথা বলতে চাইলে মানসিক সমস্যা, সে 100টা বললেও কোনো দোষ থাকতেছে না, আমি বললে সেটা দোষ হয়ে যাচ্ছে। আচ্ছা সে নাকি কোনোদিন স্বামীর সম্মানই পায় নাই। আমি এতদিন তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা বা কোনো ব্যবস্থা নিয়ে মনে করছি একটা মানুষকে ভালো করার চেষ্টা করে দেখি। আর এই যে এইভাবে টাকা দিছি সেটা তো সে স্বীকার করবে না, কারণ সে অবভিয়াসলি এখন পর্যন্ত স্বীকার করে না। এটাও সে বলে। অ্যাট লাস্ট সে আমার বাবা, আমি একটা ফেসবুকে এইগুলি হওয়ার পরে আমি এসে এখানে থানায় লিখিত অভিযোগ করি। তার HR কে বিষয়টা জানে, থানা থেকেই জানায়। জানার পর HR আমার ফাদারের সাথে কয়েকদিন কথা বলে সময় নেয়, নেয়ার মধ্যে সময় নেয়, ওয়েল অ্যান্ড ফাইন। বলে আমি তো চাইলে কোর্টে যেয়ে মামলা করতে পারতেছি, যেহেতু সবাই সময় নিচ্ছে, সবাই চাচ্ছে বিষয়টা মিউচুয়াল হোক, সো আমি তো আগেই কোর্টে যাব না। আচ্ছা তো পরে এরপরে সে সে ওই এর মাঝে আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে থানায় যেহেতু আমি লিখিত অভিযোগ করি, থানায় ম্যাডাম তাকে ফোর্স করে যে আপনি বাচ্চাদের খরচ দেন না কেন, বাচ্চা আপনার না, আপনি পুরুষ মানুষ না, আপনার তো অবশ্যই দায়িত্ব। তো উনি বলার পরে উনি 8,000 টাকা ওই দিন পাঠায়, 2টা বাচ্চার জন্য অনলি ফর 8,000 টাকা, যেখানে সে 50,000 টাকা ইনকাম করে মান্থলি। যাক, পাঠাইছে। পাঠানোর পরে আমি জানি যে সে এবার আগাবে ডিভোর্সের দিকে। সে কি করলো, বাড়ি গেল, যে 1 সপ্তাহ পরে বাড়ি যেয়ে সে ফেব্রুয়ারিতে তার চেয়ারম্যানকে দিয়ে ফোন দেওয়া এলো। তার চেয়ারম্যান আমার বাবাকে বলতেছে যে কল রেকর্ডটা আমার কাছে এখনো আছে, চাইলে আমি স্টিল লাইভ এখানে শোনাতে পারি। যে চেয়ারম্যান বলতেছে যে আপনি ফ্ল্যাট সেল করে না দিলে মেয়ের যদি কথা না শোনে, মেয়ে তো কথা শোনে না, একটাও তো শর্ত মানলো না। তা আমার বাবা বলছে এলি কি শর্ত মানার মতো? এরপরে যে এই ছেলেটা সংসার করে বলে 2 বছর পর আবার আমরা একটা ঝাড়ি দিতাম, তাহলে সব ঠিক হয়ে যেত। আচ্ছা হ্যাঁ, ঝাড়ি দিলে সব ঠিক হয়ে যাবে। আর আমি যে মানে আমার যে অলরেডি এই পর্যন্ত এই সিচুয়েশন হয়ে গেছে সেটা কিন্তু বুঝতেছে না। ও হ্যাঁ, এর মাঝে আরেকটা কথা বলি, অনেক কিছু মানে বাদ চলে যাচ্ছে। ওখান থেকে এসে সে এই যে চেয়ারম্যান যে শর্ত দিল, দিয়ে যে তার বাসায় পাঠালো, সে আমার উপর তখন সেই কতদিন অমানসিক টর্চার। 1 প্যাকেট বিস্কিট আনতে বলছি, সে সেটা নিয়ে আসে নাই। আচ্ছা বলে যে না, তোর টাকা, এত টাকা নাই তোর পিছনে আমার অযথা শেষ করার। একটা কোক নিয়ে আসতে বলছি, সেটা বলে টাকা নাই আমার অযথা নষ্ট করার। তাহলে সেই মানুষটাকে কিভাবে ভরসা করে? এরপর আমার বাসায় এসে একদিন থাকলো, ভাইয়া ফিজিক্যাল রিলেশন 5 মিনিট পর উঠে বলে যে তুই তো ফ্ল্যাট বিক্রি করে টাকা দিবি না, চল তুই আমাকে ডিভোর্স দিবি। আচ্ছা কোন হাজবেন্ড যে এটা করতে পারে, আমি আজকে ওপেনলি বলতেছি। যে মেসেজটা আমি তাকে পরে দিয়েছি, তখন সে আমার বাবাকে উল্টা মেসেজ দিয়ে বলে আপনার মেয়ে আমাকে বিরক্ত করতেছে। ইভেন সে ফোনে আমাকে বলে তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক। তখন আমি এই হাজবেন্ডের কাছে আর কি করে যাই? ওকে দেন কি করলো, এটাও গেল। যাওয়ার পরে সে যেহেতু যে সবাই বলতেছে, তাই আমি বলতেছি ঠিক আছে আমাকে নিতে হলে বিয়ে করে নিতে হবে, তুমি নিতে পারবা? বলে না, তোকে বিয়ে করে তাহলে আমি তোমার সাথে তো পরকীয়া জড়াবো না, জেনা করবো না, যার ফলে আমি তোমাকে বিয়ে করেছি। আমি বিয়ের আগে তোমার সাথে ঘুরতেও যাই নাই, বিয়ের পরে আমি আগেও কখনো এই কাজ করবো না দেখে আমি বিয়ে করেছি। বিয়ে থেকে আমি তো আগে মানে বিয়ে করেছে, আমি তো আগে অন্য কারোর সাথে পালাই যাই নাই, 2 রাত থেকে আসি না, এই কাজটা তো করি নাই। সো আমি বিয়ে করে, এটা বৈধ কাজ, এটা অবৈধ না, যেটা আমি এখনো তোমার সাথে করেছি। সো আমি এখন তোমার সাথে আর না। তো এই পরে চেয়ারম্যান ফোন দিল ওই যে ফেব্রুয়ারিতে, যেহেতু সে টাকা পাঠাইছে, ফোন দিল, দিয়ে বললো তাহলে তো ডিভোর্স তাহলে তো ছেলে স্টেপ নিবে, ছেলে ব্যবস্থা নেবে। তখন আব্বা বললো যে, আব্বার কথা অর্ধেক বলার পর সে বললো যে না, তা ভাই যাবেন, তাহলে আপনারা মানে আসেন, বা এরকম একটা মেসেজ তার যে এসে ডিভোর্স দিয়ে যান, মনে হলে ছেলে দিব। তো সে যাই হোক, এখন এরপরে শুনলাম সে বললো যে আমাকে মেসেজে বলতেছে আমি তোকে ডিভোর্স দিচ্ছি। ভালো কথা, ডিভোর্স দিচ্ছি, আমার পাওনা টাকা দাও, আমার পাওনা টাকা দাও। আমি সবার সামনে ওপেনলি বলতেছি, আমার ডিভোর্স দিছো, 2টা বাচ্চা আছে, একটা দিন ভরণ পোষণ দিতেছো না, টাকা চাইলেই তুমি ডিভোর্স, যেটা মুখে দিয়েছো গড গিফটেড। আমাকে সেই প্রুফ গুলো আল্লাহ সাহায্য করলো, এই প্রুফ গুলো আমি কাজে লাগাতে পারলাম। এই প্রুফ গুলো এবং এই যে মানে তাদের যে মেসেজটা এবং এই মেসেজ গুলো যে ফ্ল্যাট বিক্রি করে টাকাটা কে নিবে, আমি তোমার টাকা তো 1 পয়সা নেই। তোমার যদি কোথাও কোনো কিছু করার ইচ্ছা হয় সেটা তোমার টাকায় তুমি করো, আমি তো বাধা দিই নেই।
আমি তো চাইও নাই, কারণ আগের গুলার প্রুফ নাই, কিন্তু এখনকারটা প্রুফ আছে। হুম তুমি যতই যুক্তি দাঁড় করাও আর যতই যাই বলো, তুমি যে একটা বাবা, তুমি একদিনও বাচ্চার খোঁজ নাও না। তুমি আমাকে, আমি ওপেনলি চ্যালেঞ্জ করতেছি, আমার দেখা একটা ব্যাড হ্যাবিট দেখা। হুম আমি ছেলেদের সাথে ঘুরতেছি, আমি ঘন্টার পর ঘন্টা বাইরে থাকতেছি, বা আমি অন্য কোনো ওনার রিলেশনের মূল জন্য। অবজেকশনটা কি ছিল? ওনার মূল অবজেকশনই ছিল আমি ফ্ল্যাট সেল করে দিব। আচ্ছা, এই ফ্ল্যাটটা কেনার সময় তো উনি আপনার পাশে ছিলেন। কেনার সময় ছিলেন না তো উনি, তো উনি তো এটা কেনার সময় অপমান বোধ করতেছিলেন, কারণ এটাতে থাকলে তো তার এখন অপমান। কেন আচ্ছা। অপমান? কারণ সে তো আমাকে বারবার ঘাট ধাক্কা দিয়ে তার বাসা থেকে বের করে দিছে সেভারাল টাইম, যেটা আচ্ছা। প্রেগন্যান্সি পিরিয়ড, এবং আচ্ছা, এট লাস্টও বের করে দিচ্ছেন। এখন আপনি আমার কি ওই flat-এ- ইনসিকিউরিটি থেকেই ফ্ল্যাটটা কিনেছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমি যেটা কিনেছি সেটা আমি Okay. এবং কারণ সে আমার সাথে যোগাযোগ করে না, সে আমাকে ইয়ে করে না, সে সবসময় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, আমি বাবার বাসায় আসবো। আজকে আমার ভাইয়ের বউ নাই, কালকে আমার ভাইয়ের বউ আসবে, Right. তখন আমি কি করব? রাইট, দ্যাটস দ্য আমার 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 বাবা আজকে আছে, আজকে আমি হেল্প পাচ্ছি, কালকে তো আমি হেল্প পাবো না। ওকে। সো আমি আমি এটা সবার মাধ্যমে, হ্যাঁ তুমি আমাকে ডিভোর্স দিছো, ওয়েল এন্ড ফাইন, তাহলে আমার পাওনা টাকা দাও, বাচ্চা তোমার, ভরণ পোষণ তুমি পাঠাও। তুমি ভরণ পোষণ না পাঠিয়ে তুমি মানি অর্ডারে কিছু টাকা পাঠাচ্ছ, যাতে আমি সেটা রিসিভ করতে না পারি। অ্যাজ এ রুলস বুঝলাম, তুমি কি যখন অ্যাকাউন্টে দিচ্ছ তোমার কি ডকুমেন্টস থাকতেছে না? হুম অবশ্যই থাকতেছে। মানি অর্ডার দিলে আমি তো নিতে যেতে পারতেছি না, হুম আমি জব করি, সো আমার ওইটা আমি আর নিতে পারতেছি না, তোমার কাছে ব্যাক চলে যাচ্ছে। ওকে। মানে ক্রিমিনাল হইলে মানুষের মাথায় যে এত বুদ্ধি কাজ করে, সেটা আমি কোনোদিন ভাবি নাই। ইভেন আমার কাছে এটা লাগে যে যে নিজে দুইটা বাচ্চার খোঁজ নেয় না, সে যে আমাকে গাজীপুর নিয়ে কোনো খুন করবে না, বা আমাকে অন্য একটা ছেলের সাথে ছবি তুলে বলবে না এই মেয়েটা পরকিয়া করছে, এই জন্য আমি ওখান থেকে এখানে নিয়ে আসছি, তার কি গ্যারান্টি ওই চেয়ারম্যান দিবে, বা তার কি গ্যারান্টি ওই মানুষগুলো দিবে? কারণ তোমার মতো ক্রিমিনালকে আমি দেখছি। ওকে, সো আপনার সাথে বর্তমানে তার মানে সম্পর্কটা কোন অবস্থা? বর্তমানে Divorced? সম্পর্ক সে বলে ডিভোর্স। আমি কোনো লেটার পাইনি, কিছু পাইনি, আমি কোনো টাকা পয়সা পাইনি, কিছু পাইনি, যার ফলে আমি আইনি আশ্রয় নিছি, ভরণ পোষণ মামলা দায়ের করছি, এবং তার কাছ থেকে সে তো বিয়ের পর থেকে কোনো দায়িত্ব নেয় নাই, দেয় নাই। হুম। 18,70,000 টাকা আমি ক্লেম করছি। ওকে। এখন সে কোর্ট যেটা রায় দিবে সেটাই আমি মেনে নেবো, কারণ আমি কাবিন করছি অনলি ফর 2 লাখ। আমি কাবিনের টাকাও চাই না, আমি কোনো টাকা চাই নাই। আমি চাইছি আমার বাচ্চার ফিউচার লাইফটা সিকিউরড হোক, বাবা থাক মা থাক, তারা সুন্দর হাসি মুখে বড় হোক। হুম। আমি কিন্তু সেই তিনি জন্য- আপনাকে এই যে আপনার থাকার কথা বললেই তিনি বলছেন আপনার ফ্ল্যাটটা বিক্রি করে দিতে হ্যাঁ হ্যাঁ, এবং গাজীপুর চলে যেতে। গাজীপুর চলে যেতে, আচ্ছা, চাকরিও ছেড়ে দিতে। তার অফিসটা কি গাজীপুরে? তার অফিসটা গাজীপুরে। আচ্ছা, ওকে। আমার কথা হচ্ছে, আমি আজকে আমি এখানে সবাইকে কিছু মেসেজ দিতে চাই। হুম। আমি কিন্তু ফার্স্ট বিয়েটা ভেঙে দিছি, কিন্তু আমি চাকরি করতে চাই বলে। আমি এটা জেনে উনি আপনাকে বিয়ে উনি করেছিলেন? জেনে বিয়ে করেছে। আমি স্বাবলম্বী হতে চাই, আমার চাকরি দেখে বিয়ে করেছে। চাকরি দেখে বিয়ে করে একটা ব্যাংকের চাকরি পাওয়া কি মুখের কথা? দুনিয়া হাজার হাজার বেকার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি সেখানে একটা ব্যাংকের চাকরি ছেড়ে দিব? আমরা আমরা ফারহানা আপনার কথাগুলো বুঝতে পারছি এবং আমরা আপনার সাথে আরো আড্ডা দিব। তবে এই মুহূর্তে সেই মুহূর্তটা, যে মুহূর্তটা প্রতিটা লাভ স্টোরি শেষে আমরা চেষ্টা হ্যাঁ। করি তৈরি করবার জন্য, আমরা একটু সেই মানুষটার সাথে কথা বলবো যে মানুষটাকে নিয়ে এতক্ষণ তবে যাবত হ্যাঁ, ফারহানা কথা বলছিলেন। তবে সেই মানুষটা এই বলবে যে সবই মিথ্যা বলছে, আমি যা বলতেছি মিথ্যা বলতেছি, এটাই এটাই ন্যাচারাল।